আমাদের আজকের গল্প কবিতা সিংহের কলমে রাতের আর্তনাদ। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৌশিক। নমস্কার, আমরা থিল স্টুডিও। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সোমনাথ গাড়ি ড্রাইভ করছিল। শীতের সন্ধ্যা। শ্যামবাজারের মোড়টা ধোঁয়াশায় আবছা হয়ে আসছে। দুপাশে দোকানের আলোগুলো দূর থেকে লালচে দেখাচ্ছে। সোমনাথ শিশিরের সঙ্গে কথা বলছিল। শিশির ওর পাশের সিটে বসে শুনছিল মন দিয়ে। রীতিমতো ঠান্ডা পড়েছে। তারপর গাড়ি শ্যামবাজারের মোড় পেরিয়ে যখন একটু ফাঁকা রাস্তায় বড়নগরের দিকে ছুটল, তখন বাতাসের ঠান্ডা ছুরিতে শরীরের খোলা অংশগুলো যেন কেটে কেটে যাচ্ছিল। শিশির তার গরম শালটা গলার চারপাশে ভালো করে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা সোমনাথ, এতদিন তোর সঙ্গে আলাপ, এর আগে তো তুই কোনোদিন আমাকে চৌধুরীর বাড়িতে নিয়ে যাসনি। আজ হঠাৎ চৌধুরীর বাড়িতে আমাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিস কেন? কারণ আছে, না হলে সত্যি বলতে কি, অনিশদা তো তোর মতো মিশুকে প্রকৃতির মানুষ নন। উনি সবার সঙ্গে তেমনভাবে মিশতেও পারেন না। অশনি চৌধুরীকে আমরা অনিশদাও বলে থাকি। এটার একটা কারণ আছে, সেটা না হয় পরে একদিন বলবো। আমার সঙ্গে ওর ঘনিষ্ঠতা গড়ে ওঠার পরেই তাই তোর সঙ্গে আর ওকে পরিচয় করিয়ে দিইনি। আমরা যখন প্রেসিডেন্সিতে থার্ড ইয়ার পড়ছি, অশনি চৌধুরী তখন পড়ছেন ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে। খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন, তাই না? হ্যাঁ, বলেছিলেন। তারপর MA পাশ করে বিলেতে যান, আরও পড়াশুনো করেন, কিন্তু ফিরে এসে ওই সে নিজের লাইব্রেরিতেই পড়ে থাকেন। আর মাঝে মাঝে দেখবি ন্যাশনাল লাইব্রেরিতে। দেশের প্রায় সমস্ত লার্নেড সোসাইটির মেম্বার, আর আন্থ্রোপোলজি, থিওসফি আর অকলার্ট সায়েন্সের সমস্ত সেমিনার ওর অ্যাটেন্ড করা চাই। দারুণ ভালো শিকারি আর অ্যাডভেঞ্চার করার বাতিক আছে। বহু বিষয়েই অশনিদার ইন্টারেস্ট, আর অডেল সময়ও পান হাতে। চৌধুরী প্যালেসের ছেলে ভাই, পায়ের ওপর পা দিয়েই বসে থাকেন। আমাদের মতো তো চাকরি করে তার দিন গুজরাতে হয় না। কিন্তু আজ হঠাৎ আমাকে আটকালি কেন? দিব্যি তো তোদের বাড়ি থেকে দুপুরের খাওয়া খেয়ে নেমন্তন্ন সেরে পালাচ্ছিলাম। বারে, উনি বললেন শিশিরকে আজ আমাদের বাড়িতে নিয়ে এসো। উনি তো এমনিই তোকে নামেই চেনেন, পরিচয় জানেন। তুই যে আমার সেই স্কুল বয়সের বন্ধু, তাও কিন্তু তার অজানা নয়। তবে আজ কেন একটা বিশেষ আমন্ত্রণ, সেটা তোকে খুব শর্টে বলে রাখি। তোর কোনো মুখ্য ভূমিকা নয়, কিন্তু তোর পরামর্শ আর তোর সঙ্গ আমাদের যথেষ্ট সাহায্য করবে। বড়নগরের প্রায় অন্ধকার অঞ্চলটা দিয়েই গাড়ি যাচ্ছিল। দুপাশে শুকনো পাতা পোড়া আর কাঁচা নালার গন্ধ। সোমনাথ বলল, আসলে ব্যাপারটা খুব গভীরে, তোকে শর্টে গল্পটা বলি। বেশ কিছু বছর আগের কথা বলছি। MA পরীক্ষা দিয়ে আমি বাবার সঙ্গে আসানসোলের একটা কয়লা খনিতে গিয়েছিলাম। জায়গাটার কাছাকাছি একটা চমৎকার হেলথ রিসর্ট ছিল। সেখানে ওদের কয়লা খনিদের অফিসারদের জন্য কয়েকটি লাক্সারি বাংলো ছিল। সেখানেই আমরা আস্তানা গেড়েছিলাম। আসলে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই আমাদের যাওয়া, কিন্তু আর একটাও অন্তর্নিহিত কারণও ছিল। সেটা হলো, ওই খনি অঞ্চলে বিশেষ করে কয়েকটা পিটে নানান রকম অস্বাভাবিক ঘটনা ঘটছিল। কয়েকটা পরিত্যক্ত পিটে অশরীরী সব মূর্তি দেখা যেত। বহু শ্রমিককে টেনে নিয়ে যেত সেই অপচ্ছায়া, অনেকে মারাও যেত। এইসব ঘটনা পর্যবেক্ষণ করার জন্যে বাবার বন্ধু মনীষ কাকু কয়েকজন বিশেষজ্ঞকেও নেমন্তন্ন করেছিলেন। তাদের সঙ্গে এসেছিলেন অনিশদা। এছাড়া আরেকটি ছেলেকেও দেখতাম, কোথাকার যেন জমিদারের ছেলে, চেহারাটা ভারী সুন্দর, নাম শোভন। সেও এসেছিল মনীষ কাকুর সঙ্গে, তার জ্যাঠামশাইয়ের বন্ধুত্বতার সূত্রে। শোভনের চেহারাটা ছিল একটু কবি কবি ধরনের, বেশ ভাবপ্রবণ, আর একা একা ঘুরে বেড়াতে ভালোবাসত সে। আমাদের সঙ্গেও আলাপ হয়েছিল, কিন্তু নেহাতি ভাষা আলাপ। একবার অশনিদার খুব বিপদ ঘটল। তাকে সারাদিন কোথাও পাওয়া গেল না। সবাই হন্যে হয়ে খুঁজতে লাগলো। ক্রমশ রাত ঘনিয়ে এলো। অশনিদার আর কোনো পাত্তাই নেই। শেষ পর্যন্ত সবাই সন্দেহ করতে লাগলো
যে অশনিদা নিশ্চয়ই কোনো দুর্ঘটনায় পড়েছে। তখন শোভন একটা অদ্ভুত কাণ্ড করে বসল। সে সামনের খালি জমির মাটিতে একটা কাঁচা ধরনের ম্যাপ এঁকে নিল, খনি অঞ্চল আর ওই পিটের। তারপর তার উপর হাত রেখে চার চোখ বন্ধ করে বসল। সেই হাত আস্তে আস্তে চলতে শুরু করল। চলতে চলতে একটা পিটের কাছে গিয়ে থামল। ও তখন উঠে দু একটা ডালওয়ালা গাছের শাখা নিয়ে তার দুটি ডাল ধরে হাঁটতে লাগলো মোহবিষ্টের মতো। আমরাও ওর পেছন পেছনে চললাম। খানিকক্ষণ বাদে মনে হতে লাগলো গাছের ডালটা ওকে আকর্ষণ করছে যেন। এভাবেই ছুটতে ছুটতে ও একটা খনির শেষ প্রান্তের পিটের মুখে এসে দাঁড়ালো। অশনিদাকে পাওয়া গেল সেই পিটে। তলায় পড়েছিলেন তিনি। মাথায় গুরুতর আঘাত লেগেছিল, কোনো জ্ঞান ছিল না। পরে জানা যায় একটা অশরীরী ছায়া ওকে টেনে নিয়ে গিয়েছিল পিটের দিকে। একটা লোহার সিঁড়িও দেখিয়ে দিয়েছিল। সিঁড়িটা খানিক দূরে গিয়ে আর নেই, পুরো সিঁড়িটাই ছিল জং ধরা। অশনিদা নামতে যেতেই হুড়মুড় করে ভেঙে পড়ে। তিনি ভেতরের একটা খাঁজে আটকে ছিলেন বলেই একদম তলায় পড়ে যাননি। এই ঘটনার পর থেকেই আমরা তিনজনে খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম। ওই বিশেষ দিনটি ছিল 24শে নভেম্বর। সেই থেকেই অশনিদা বলতেন 24শে নভেম্বর আমার পুনর্জন্মের দিন। আমরা ওই দিনটিকে তিনজনে একসঙ্গে গল্প করে খাওয়া দাওয়া করে কাটাতাম। একবার শোভন ভারতের বাইরে ছিল, তখনও টেলিগ্রাম করে পাঠিয়েছিল। আরেকবার দিল্লিতে ছিলাম, মনে আছে। প্লেনে এসে অশনিদার বাড়িতে দিনটি উদযাপন করেছিলাম। আজও সেই দিন। তা ভাই, তোদের তিনজনের এই ঘনিষ্ঠ ভাব সম্মেলনের দিনে হঠাৎ আমাকে কেন? কারণ আছে রে, অশনিদাই সব বলবেন। এই যে আমরা এসে পড়লাম, এই যে সামনেই দেউড়ি। সোমনাথের গাড়িটা তখন বাঁক নিয়ে মস্ত বড় দেউড়ির সামনে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে। দেউড়ির মাথার আলোটা জ্বলে উঠতেই দেখা গেল দুপাশে সানাইয়ের ঘর, রোশন চৌকি বসানোর জায়গা। দেউড়ির ওপর মস্ত মস্ত চোরা সিংহ দাঁড়ানো। দেউড়ির লোহার গেট খুলে যেতেই গাড়ি ভেতরে ঢুকলো। সেলাম করে দাঁড়ালো দারোয়ান। লম্বা ড্রাইভ দিয়ে এগিয়ে গাড়ি দাঁড়ালো গাড়ি বারান্দার তলায়। নানা রকমের অর্কিড আর লতাপাতায় সাজানো সিঁড়ির ধাপ দিয়ে উঠে গেল দুজনে। ভেতরে কাছের দরজা পেরিয়ে দীর্ঘ লাউঞ্জ, তারপরে মস্ত বসবার হল। বিশেষ অবলুস কাঠের চওড়া সিঁড়ি অর্ধচন্দ্রের মতো উঠে গেছে দোতলায়। তার প্রথম ধাপেই দাঁড়িয়ে রয়েছে একটি বিনীত চেহারার প্রবীণ লোক। কি শ্রীমন্ত দা, অশনিদা কোথায়? হাত জোর করে শ্রীমন্ত বলল, নমস্কার দাদাবাবু, উনি আপনাদের জন্য উপরে অপেক্ষা করছেন, যান চলে যান। শিশির মুগ্ধ হয়ে দেখছিল বিরাট বাড়ি। ঝাড়লণ্ঠন মূর্তির কিউরিওতে সারা বাড়িটা যেন একটা মিউজিয়ামের চেহারা নিয়েছে। কার্পেটে নরম আচ্ছাদনে দেওয়া সিঁড়িতে পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে ওপরে উঠে এলো দুজন। সোমনাথ আর শিশিরের পেছন পেছন শ্রীমন্তও এসেছিল। সোমনাথ বলল, নিচে যখন গাড়ি দেখলাম না তখন মনে হয় শোভন এসে পৌঁছায়নি। শ্রীমন্ত পেছন থেকে বলল, শোভন দাদাবাবু তো আজ আর আসবেন বলে মনে হয় না। আমি দুবার ফোন করেছিলাম, একবার তো কেউ ফোন ধরলই না, আর একবার ফোন করতে আমাদের দাদাবাবুর নাম ধরে ডাকলাম, তাতে কে যেন বলল উনি খুব ব্যস্ত আছেন, এখন ফোন ধরতে পারবেন না। সে কি, কি বলছো তুমি শ্রীমন্ত? অশনিদার নাম করার পরে এ কথা বলল? হ্যাঁ দাদাবাবু, আমি বরং যাই, আপনাদের জন্য একটু কফি নিয়ে আসি। সোমনাথ আর শিশির সিঁড়ি দিয়ে উঠে ঘরের পর ঘর, করিডোরের পর করিডোর পেরিয়ে চলল। এত রকমের পুরনো আসবাব, পেন্টিংস, ধাতুর জিনিসপত্র, ভারী ভারী ফার্নিচার যে শিশিরের মাথা গুলিয়ে যাচ্ছিল। কিন্তু সারা বাড়িতে একটি দুটি ভৃত্য ছাড়া আর কোনো জনপ্রাণীর চিহ্নও নেই। সোমনাথ বলল, এই বাড়ির এই মহলটা অশনিদা মিউজিয়াম করে দেবেন বলে সাজাচ্ছেন। পরিবারটা এখন খুবই ছোট হয়ে গেছে ওদের। ওর 3 বোনের বিয়ে হয়ে গেছে, সবাই বিদেশে। দাদা বৌদি মারা গেছেন বহুদিন হলো। ভাইপো নিশানাত আমেরিকায় পড়াশুনো করছে, ফিরতে এখনো বছর 4 দেরি। এখানে আছেন শুধু অশনিদা আর পিসিমা। অশনিদার বাবাও মারা গেছেন ছোট বয়সে। অশনিদা বিয়ে করেননি? এখনো করেননি। পিসিমা তো রোজই এসব নিয়ে রাগারাগি করেন। একটা ঝুলন্ত বারান্দা পেরিয়ে আরও একটা মহল এসে পৌঁছল। সুন্দর একটি লতায় পাতায় ঢাকা বারান্দা। কাচের শাসি বন্ধ করে
জায়গাটিতে ঘিরে আপাতত ঘরের মতো করে নেওয়া হয়েছে। লতাপাতা আর অর্কিড দিয়ে সাজানো চমৎকার জায়গাটি। গোল গোল জাপানি ফানুসের মতো আলো জ্বলছে। রড আয়রনের সুন্দর সুন্দর বসবার জায়গা, তাতে রঙিন রঙিন ভেলভেট গদি লাগানো। একটিতে বসেছিলেন অবনীশদা। শিশির আর সোমনাথকে ইশারায় বসতে বললেন তিনি। শিশিরের মনে পড়ে গেল বহুদিন আগে অনিশদাকে দেখা সেই তৃপ্ত চেহারাটি, দীর্ঘ, ছিপছিপে এবং টান টান, তীক্ষ্ণ নাক, একটু বসা টানা টানা চোখ, জোড়া ঘন ভুরু এবং কপালের চুলগুলো ঈষৎ সরে গিয়ে প্রশস্ত কপাল সুস্পষ্ট হয়ে উঠেছে। মুখের রেখাগুলো আরও ব্যক্তিত্ব সম্পন্ন, আরও মহিমময়। চকিতে শিশিরের মনে পড়ে গেল সেই ইউনিভার্সিটির ব্লু পেয়ে রিসেপশনে দাঁড়ানো সাদা স্যুট পরা ছেলে মানুষের মুখটা। সেই মুখটি যেন এই পরিশীলিত মুখের মধ্যে হারিয়ে গিয়েছে। অমনীশদা বললেন, আরে শিশির, এসো এসো এসো। তোমার অনেক গল্প শুনেছি সোমনাথের কাছে। আজ দুপুরে সোমনাথকে ফোন করতেও যখন বলল তুমি ওর কাছেই আছো, তখনই ওকে বলে দিয়েছিলাম তোমাকে ধরে আনতে। শিশির হেসে বলল, অশ্বনীদা, আমি কিন্তু আপনার দারুণ অ্যাডমায়ারার। আপনাকে সোমনাথ নিশ্চয়ই সে কথা বলেছে। অবনীশদা মাথা নেড়ে অল্প হাসলেন। একটি চন্দন কাঠে খোদাই করা টেবিলের চারপাশেই বসবার আসন তিনজনের। বাইরে গাঢ় ঠান্ডা, মেঘলা আধার, ভেতরটা কিন্তু বেশ গরম, আরাম লাগছিল বেশ। অবনীশদার পরনে কালো ভেলভেট রঙের একটি হাউস কোট, সোমনাথের পরনে একটি হালকা বিস্কিট রঙের সাফারি স্যুট, গলায় চেনে বাঁধা একটি ব্রোঞ্জের ওঙ্কার, শিশিরের পরনে সাদা ধুতি পাঞ্জাবি আর পেস্তা রঙের একটি কাশ্মীরি শাল। সোমনাথ বলল, অশ্বনীদা, শুনলাম শ্রীমন্ত শোভনকে ফোন করেছিল। হ্যাঁ, করেছিলাম। ও একবারও নিজে ফোনটা ধরেনি। তুমি একবার ট্রাই করো না সোমনাথ। পাশেই একটি ব্রোঞ্জের ত্রিপয়ে সেকেলে মডেলের পেতলের ফোন আর রিসিভার রাখা ছিল। সোমনাথ ফোন করল। হ্যালো, শোভন সান্যালকে একটু ডেকে দিন না। হ্যাঁ, কি বললেন? উনি ব্যস্ত, আসতে পারবেন না? উনি নেই? আশ্চর্য! আরে, কত রকমের কথা বলছেন আপনি। ফোনটা খটাং করে রেখে দিল সোমনাথ। তার ভুরু দুটো বিরক্তিতে জুড়ে গেল একটু। অনিতার দিকে তাকিয়ে এসে বলল, আমি স্পষ্ট শুনলাম প্রচুর লোক কথা বলছে ব্যাকগ্রাউন্ডে। যে লোকটা ফোন ধরেছিল তার তো দেখলাম কোনো কথারই ঠিক নেই। অনিশদার ভুরু দুটো ঈষৎ চিন্তায় জুড়ে গেল। ইতিমধ্যে কফি এসে গেল। দেখো শিশির, আজকের এই দিনটা আমরা তিনজনে কখনো মিস করি না। এই দিনে কলকাতায় থাকা সত্ত্বেও শোভন যে কেন এলো না, না, এটা কি করে সম্ভব হলো ঠিক বুঝতে পারছি না। অশ্বনীদা, বরং সমস্ত ঘটনাটা শিশিরকে খুলেই বলা যাক। আপনিই বরং বলুন। শোনো শিশির, শোভন সান্যাল ছেলেটি বয়সে সোমনাথের কিছু ছোট। ওর ভেতরে দারুণ একটা সাইকিক পাওয়ার আছে, জানো তো। একবার হয়েছে কি, সে কথা আমি শিশিরকে আগেই বলেছি অশ্বনীদা, আপনাকে সেই সেভ করার কাহিনী। বেশ, তারপর থেকেই বলি শোনো। ওদের পরিবারের অনেক পূর্বপুরুষেরও এই সাইকিক পাওয়ারটা ছিল, তবে ওদের পরিবারটা যাকে বলে ক্রমশ লুপ্ত হয়ে আসছে। ওরা হলো লক্ষ্মীপুরের রাজ ফ্যামিলির বংশধর। 7 পুরুষ আগে থাকতেই ওদের বংশের লতাপাতা কমতে শুরু করে। বহুধারা নদীর মতো এক একটা ধারা শুকিয়ে যেতে থাকে, আর সেই নির্বংশ পরিবারের ধনরত্ন ক্রমশ বর্তাতে থাকে ওদের বংশে। আমি আর সোমনাথ লক্ষ্মীপুরে কয়েকবার গেছি। পাহাড়, নদী, ঝর্ণা আর বনে ঘেরা জায়গাটা ভারী সুন্দর, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। তা লক্ষ্মীপুরের সান্যাল বংশে তন্ত্রের একটা ধারা চলতে চলতে ওদের পিতৃপুরুষ পর্যন্ত এসে থমকে দাঁড়ায়। এক পুরোহিত পরিবারের সঙ্গে ওদের পুরুষ পরম্পরায় বেশ শত্রুতা ছিল। সেই পরিবারের লোকেরা ওদের বংশের অনেককে অপমৃত্যুর শিকার করেছে, কিন্তু সেই পরিবারটির শেষ বংশধর মারা যায় শোভনের ঠাকুরদার বন্দুকের গুলিতে। শোভনের বাবা অবনীভূষণ সান্যাল ছিলেন বিদেশি শিক্ষায় মানুষ। তিনি বৈজ্ঞানিক বিশ্বাসের দ্বারা, লজিক দ্বারা পরিচালিত। তার কাকাও তাই। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, কারণ ওই পুরোহিতের পরিবারটি নানাভাবে সান্যাল পরিবারকে দোহন করেছিল।
পুরোহিত পরিবারের সমস্ত পুরুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আনন্দে শুনেছি শোভনের দাদু নাকি তার জমিদারিতে বিরাট মুক্তির উৎসব করেছিলেন। শোভন যখন জন্মালো দেখা গেল ছোটবেলা থেকেই তার মধ্যে নানান অলৌকিক শক্তির প্রকাশ ঘটছে। শোভনের মৃগী রোগ ছিল, ও মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যেত। খুব দুর্বল চেহারার ছেলে ছিল শোভন। একবার ওদের লক্ষ্মীপুরের চোরাবালির ওপরে শোভন বেড়াতে বেড়াতে ডুবেই গিয়েছিল প্রায়। সঙ্গে ছিল ওর কাকা। সে সময় এক পাহাড়ি জাতের শিকারী ওকে উদ্ধার করেছিল। শিকারীটির নাম ভারী অদ্ভুত, শর্মা। এই লোকটি কোন দেশীয় ঠিকঠাক বলা সম্ভব নয়, তবে লোকটি বলে যে ও কামরূপ কামাক্ষার সাধক, আর ওর চেহারাতেই মঙ্গল ছাপ যথেষ্ট প্রবল। এই শিকারীটি ক্রমশ শোভন আর শোভনের কাকার ওপর প্রভাব বিস্তার করতে লাগলো। আমিও শর্মাকে শোভনের বাড়িতে অনেকবার দেখেছি। ক্রমশ দেখা গেল শোভনের আসল পেশা শিকারী নয়, গুরুগিরি। রীতিমতো বিদেশেও সে ঘুরে এসেছে। বিরাট লটবহর শিষ্য সামন্ত নিয়ে ঘোরাফেরা করে। টাকা পয়সার সোর্সও লোকটা যথেষ্ট। কিন্তু শোভনদের পরিবারে এখন আমি যতটা পর্যবেক্ষণ করেছি ততটাই দেখেছি রীতিমতো কাল সাপ হয়ে ঢুকেছে ওই শর্মা। ওদের পরিবারে ঢোকার পর এই শর্মার শিষ্য বনে তার পায়ে লুটিয়ে পড়ে থাকতো সবাই। ওর বাবা মারা গেলেন অস্বাভাবিকভাবে, কাকিমা মারা গেলেন, তারপর কাকা ওর হাতের মুঠোয় সম্পূর্ণভাবে চলে গেলেন। ওর মাও মারা গেলেন কিছুদিন পর। শোভনের দিদির সবকটি ছেলে মেয়ে টুপটাপ করে ঝরে পড়ল কিছুদিন বাদে। এখন বাড়ি প্রায় খালি। ওর নিরীশ্বরবাদী কাকার সঙ্গে শোভনও 24 ঘন্টা তন্ত্রমন্ত্র আরম্ভ করেছে শুনলাম। কিছুদিন আগে খবর পেলাম ওর কাকার বুদ্ধি ভ্রংশ হয়েছে। বিশাল সম্পত্তি নিয়ে তিনি নয় ছয় করতে আরম্ভ করেছেন। শোভন যে এভাবে শর্মার খপ্পরে পড়বে তা কিন্তু আমি ভাবিনি। অবশ্য চিরকালই কোমল মনের ছেলে। শোভনকে ভালোবাসে এক ফুলের মতো মেয়ে, তার নাম সুরভি। সেই সুরভির সঙ্গেও শোভন আর সম্পর্ক রাখে না, আমাকেও কেমন এড়িয়ে যায়। সোমনাথের সঙ্গেও নাকি কথা টথা বলে না। সোমনাথ কফির পেয়ালাটা নামিয়ে রেখে বলল, অথচ আপনার মনে আছে অস্মিতা, শোভন প্রথম প্রথম সারমাকে একদম সহ্য করতে পারত না। ওর প্রাণ বাঁচানো সত্ত্বেও বলতো সারমা কাকাকে জাদু করেছে। কেন, তোমার শোভনের ছোট পিসিকে মনে নেই? শর্মাকে এক্কেবারে দেখতে পারতেন না। তিনি কেমন হয়ে গিয়েছিলেন শেষের দিকে। অপূর্ব সুন্দরী ছিলেন পিসিমণি। বয়স বেশি না, শোভনের চেয়ে বড় জোর বছর 5 বড় হবেন। বেশিরভাগ সময়ই বিদেশে থাকতেন। এক্সপেরিমেন্টাল সাইকোলজি এর ডক্টরেট। সারমা এলে বাড়ি শুদ্ধ সবাইকে উপুর হয়ে পড়তে দেখলেই রেগে যেতেন। সারমাকে ভক্তি শ্রদ্ধা করতেন না বলে শোভনের কাকার সঙ্গে কত ঝগড়াঝাটি হয়ে গিয়েছিল তার। সারমা এসব দেখে শুধু বলেছিল, ওকে একবার আমার আস্তানায় পাঠিয়ে দিও শুধু। আস্তানা মানে ওই বিভিন্ন শিষ্যর বাড়ি। সেবারে বোধ হয় সারমা এসে উঠেছিল গড়িয়ার কোনো একটা ধনী লোকের বাড়িতে। একদিন অনেক ভুলিয়ে ভালিয়ে পিসিমণিকে নিয়ে যাওয়া হলো সারমার আস্তানায়। ব্যাস, সেখানে যে কি ঘটল তা কেই জানে। পিসিমণি আর ফিরলেন না। তিনি ওই কুৎসিত দর্শন আদবুড়ো লোকটাকে বিয়ে করে বসলেন এবং তার কাছেই রয়ে গেলেন। মাস 6 বাদে উনি মারা যান। সারমা বলে ওর ভাব সমাধি হয়েছিল। শোভনের কাকা বলেন যে উনি দিব্য উন্মাদ হয়ে গিয়েছিলেন। শিশিরের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, কি সর্বনাশ! অনিশদা রঙিন গালার কাজ করা চুরুটের বাক্স থেকে একটি চুরুট বের করলেন। সর্বনাশী বটে। আমার কেমন যেন ধারণা এবার শোভনকে ঘিরেই বিপদটা ঘনিয়ে উঠছে। শোভনকে আমাদের বাঁচাতেই হবে। অসুনিদা, একটা ছোট প্রশ্ন করি আপনাকে। আচ্ছা, এই শোভনের বাবার মৃত্যু হয়েছিল কি করে? শোভনের বাবা শেষ পর্যন্ত এই শর্মার বিরোধী ছিলেন। তিনি বিশ্বাসই করতেন না যে শর্মার কোনো অলৌকিক শক্তি আছে। শর্মা তার ওপর শেষ পর্যন্ত দারুণ ক্রুদ্ধ হয়ে যায়। লক্ষ্মীপুরের কাছাকাছি একটা তন্ত্রপীঠ আছে, তার নাম মহাকঙ্কালী। সেই জায়গায় একটা উঁচু পাহাড়ের ওপর একটা মন্দির আছে। চারপাশে জঙ্গল, জঙ্গলের মধ্যে বড় বড় পাথর। লোকে বলে পাথরগুলো নাকি মহাকঙ্কালীর দান। এই মহাকঙ্কালীটি যে কি তা এখনো আবিষ্কৃত হয়নি। যার যেমন বিশ্বাস সে তেমন ভাবেই মহাকঙ্কালীকে ব্যাখ্যা করে।
সিঁদুর মাখা একটা অদ্ভুত পাথর। কেউ বলে কালী, কেউ বলে শিব, কেউ বলে ধর্ম ঠাকুর, আবার কেউ বলে আদিবাসীদের কোনো দেবতার টাঁড়। সেখানে নরবলিও হতো শোনা যায়। হঠাৎ অমাবস্যার রাতে শোভনের বাবার মতো অবিশ্বাসী লোক কেন যে ওই মহাকঙ্কালীর মন্দিরে গিয়েছিলেন তা কেউ জানে না। কঙ্কালীর মন্দির থেকে নিচে ঝাঁপ দিয়ে তিনি মারা যান। শর্মা বলে তাকে অবিশ্বাস করার জন্যই এইভাবে তার মৃত্যু হয়, কিন্তু আমার ধারণা তাকে মন্দির থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল হয়তো। তিনি পরের দিন সকাল পর্যন্ত বেঁচে ছিলেন। একজন গ্রামবাসী কাঠ কুড়োতে গিয়ে তাকে আবিষ্কার করে। তখন তিনি শুধুমাত্র বলতে পেরেছিলেন পাহাড়ের মতো ছাগল। কথাটার কোনো মানে হয় না, কিংবা হয়তো লোকটা ভুল শুনেছিল। যদি ভুল শুনে থাকে তাহলে আমাদেরই দুর্ভাগ্য, কিন্তু যদি ঠিক শুনে থাকে তাহলে একদিন না একদিনের অর্থ আমরা খুঁজে পাবই। আচ্ছা, একটা কাজ করলে হয় না? চলো না আজ আমরা শোভনের নাকতলার বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আর যাওয়ার একটা ছুতো থাকবে। অনিসদা শিশিরের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, কথাটা তুমি মন্দ বলনি শিশির। তাহলে সেই ভালো, চলো ডিনারটা করেই এখনই বেরিয়ে পড়ব। এত রাতে সেই নাকতলা পেরিয়ে আপনি যাবেন অস্মিতা? আমার কেমন যেন লাগছে। জানো তো শিশির, সোমনাথ হয়তো ভয় পাচ্ছে। ও ভাবছে যদি শোভনের ওখানে আমি অপমানিত হই। না হয়ে সোমনাথ থাক, আমার মান অপমানের চেয়ে শোভনের ভালো মন্দের প্রশ্নটা অনেক জরুরি, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়াই শ্রেয়। একটি ঘন্টা বাজালেন অনিসদা। শ্রীমন্ত এসে দাঁড়ালো। খাবার ঘরে চলুন, সব রেডি। রাতের অন্ধকার গাঢ় হয়ে উঠেছিল আকাশের জমাট বাঁধা মেঘে। এই মেঘলা ভেদ করে মাঝে মাঝে উঠেছিল শীতের হাওয়া। অনিসদার হিমপানো গাড়িটা সেই চাপ চাপ অন্ধকার ছিঁড়ে ছুটে চলেছিল ময়দানের দিকে। হঠাৎ জানলার কাছে বিন্দু বিন্দু বৃষ্টির ছাঁট এসে লাগলো। সোমনাথ বলল বৃষ্টি নামলো। অবশ্য ভাবনার কারণ নেই, শ্রীমন্ত 3টে ছাতা আর ওয়াটারপ্রুফ দিয়ে দিয়েছে সঙ্গে। অনিসদা বললেন, দেখো, এমনি ভূত চতুর্দশীর রাত, তার উপর আবার শীতটাও জাঁকিয়ে পড়েছে। বৃষ্টিতে রীতিমতো জাঁকিয়ে উঠবে মনে হচ্ছে। অশনিদা, আপনার তো সব দিকেই বেশ খেয়াল থাকে। আজকাল তো আমরা কেউই বাংলা তারিখের হিসেব রেখে চলি না। কি শিশির, তুমি চলো নাকি? সোমনাথ, তোদের পাড়ায় কি কালী পুজো টুজো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো হয়। সত্যিই তো, সেটা তো খেয়াল করিনি। আসলে ভূত চতুর্দশীর দিন পিসিমার দৌলতে এখনো আমার 14 শাক খাওয়া হয় কিনা তাই মনে আছে। ময়দান পেরিয়ে গাড়ি যখন মধ্যবিত্ত পাড়ার মধ্যে দিয়ে চলেছে তখন শিশির বলল, আচ্ছা, নাকতলার কোন জায়গায় শোভনের বাড়ি? নাকতলায় ঠিক নয়, আর একটু পেরিয়ে গিয়ে। ওদের অরিজিনাল বাড়ি তো পার্ক স্ট্রিটের কাছাকাছি, অসলো স্ট্রিট নাকি ওখানে ওখানে হ্যাঁ। তা ওই নাকতলার বাড়িটা এক অতি পুরনো বাগান বাড়ি ধাঁচের, প্রায় পড়েই যাচ্ছিল। আমরা মাঝে মধ্যে গেছি, পিকনিক টিকনিক হতো। আসলে নাকি বাড়িটা তন্ত্র সাধনার জন্যই তৈরি করা। আরে, আপনার কথাই তো হঠাৎ মনে পড়ে গেল। একদিন এই কয়েক মাস আগেই আমি শোভনদের ওই বাড়িটার সামনে দিয়ে ব্যবসার কাজেই ড্রাইভ করে যাচ্ছিলাম। সঙ্গে অনেক বাইরের লোকও ছিল। দেখছিলাম বাড়িটায় মিস্ত্রি লেগেছে, রিনোভেট হচ্ছে। শোভন বোধহয় এখন থেকে ওই বাড়িতে পাকাপাকিভাবেই থাকবে স্থির করেছে। ক্রমশ গাঢ় অন্ধকার দুপাশ চেপে আসছিল। বৃষ্টির বেগ বাড়ছিল। জলের ধারা আছড়ে পড়ছিল কাঁচে। উইন্ডশিল্ডের ওপর ওয়াইপার না চালালে সামনের পথ দেখাই যাচ্ছিল না একদম। দুপাশে এখন খেলামেলা জমি। একটি দুটো ছোটোখাটো বাড়ি বা ছাউনি ছড়ানো রয়েছে। অন্ধকারে ডুবে আছে চারিদিক। অনিসদা বললেন, ডান দিকটা একটু লক্ষ্য রেখো সোমনাথ, সেই উঁচু ইট খোলার চিমনির পাশ দিয়ে শোভনদের বাড়ি যাওয়ার রাস্তা। হ্যাঁ অশনিদা, আমি লক্ষ্য রাখছি। আরে ওই তো শোভনদের বাড়ি। গাড়ি আরও কাছে যেতেই দেখা গেল কতগুলো বাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে। শোভনের বাড়িটাও দেখা গেল। শিশিরের মনে হলো উঁচু দেওয়াল ঘেরা দুর্গের মতো একটি বাড়ি। ওপরে মসজিদের ডোমের মতো একটা গোল গঠন। তার মাথায় উঁচু একটু শূন্যের মতো স্ট্যান্ড জ্বলছে। নীলচে বেগুনি একটি আলো। আলোটা তেমন একটু জোরালো নয় বলে দূর থেকে দেখা যায়নি। সোমনাথ অবাক হয়ে বলল, আরে, সেই খোলামেলা বাগান বাড়ির একই চেহারা দাঁড়িয়েছে অশনিদা। সত্যিই তো,
এ যেন মিডল ইস্টের মস্ক দুর্গের মতো চেহারা নিয়েছে। একটু তফাতে একটা ঝুপসি অসত্য গাছের তলায় গাড়িটি প্রায় লুকিয়েই রাখলেন অনিস্তা। মৃদু একটা নিঃশ্বাস ছেড়ে গাড়িটা থামল। সেই শব্দটুকু হারিয়ে গেল বৃষ্টির ঝমঝম শব্দতে। ছাতা মাথায় বর্ষাতি গায়ে জড়িয়ে নামলো তিনজন। তাতে শরীর বাঁচল বটে, কিন্তু পা ডুবে গেল নরম ঠান্ডা কাদায়। পাশেই পেছনে কম্পাউন্ডের উঁচু দেওয়াল। দেওয়াল ধরে ধরে সামনের বন্ধ গেটের কাছে পৌঁছলো তিনজনে। গেটের মুখে কুলুপ লাগানো। বারবার নক করার পর গেটটি অল্প খুলল। বর্ষাতে পড়া দারোয়ান সেই ফাঁক দিয়ে গলা বার করে জিজ্ঞাসা করলো, কার্ড দেখান। অনিসদা গায়ের জোরে গেটটি আরও উন্মোচিত করে ফেলল। বলল, কি আজে বাজে কথা বলছো? আমি অশনীনাথ চৌধুরী। শোভনের বাড়ি ঢুকতে আমার কোনো কার্ড টার্ড লাগে না। দারোয়ানকে একটা ঠেলা দিয়ে সরিয়ে অনিসদা বললেন, এসো সোমনাথ, শিশির এসো। রোগাটে চেহারার লম্বা মানুষটা এক ঠেলায় যে এত দূর ছিটকে পড়বে, দারোয়ানটা তা নিজেই ভাবতে পারেনি। উঠে দাঁড়াতে না দাঁড়াতেই অনিসদারা দ্রুত পায়ে বাগানের পথ পেরিয়ে ঢাকা প্যাসেজে গিয়ে উঠলেন। প্যাসেজটা দীর্ঘ লম্বা হয়ে গেছে হলের দিকে। প্যাসেজের মুখটা লম্বা একটা টানেলের মতো। বাড়ির ভেতরে যাওয়ার একমাত্র দরজা এত সংকীর্ণ করে বানানো যে কেন হয়েছে তা কে জানে। আর দূরে সেই দরজার মুখে বসে আছে এক দীর্ঘ চেহারার বিভৎস একটি মানুষ। তার শরীরটা সম্পূর্ণ বেঢপ, হাত পাগুলো লম্বা আর প্যাকালো, নরমুণ্ডের ওপর চামড়ার আস্তরণ লাগানো। লোকটি কেমন যেন অদ্ভুত ভঙ্গিতে বসে রয়েছে। মুখের পুরো অন্ধকার দিয়ে গড়া ঠোঁট দুটি ঈষৎ হাঁ করা। ভেতর থেকে বেরিয়ে আছে হলদেটে উঁচু দাঁতগুলো। চোখের দৃষ্টিটা নিম্নমুখী, তাতে কোনো জ্যোতি নেই। ঠান্ডা লালচে একটা রং, তার মধ্যে কালো কালো ভাবলেশীন দুটো অক্ষি তারা। কিন্তু বোঝা যায় লোকটি অদ্ভুতভাবে যেন অলক্ষ্য থেকেই তাদের লক্ষ্য করেছে। সেই লক্ষ্যের যেন আর কোনো অবধি নেই। খানিকক্ষণ থিতিয়ে দাঁড়িয়ে পড়েছিল শিশিররা, এমনকি অনিসদাও। তারপর আবার সোজা হয়ে হেঁটে গেলেন তিনি। তার সঙ্গে এগোলো শিশির আর সোমনাথ। যতই লোকটি কাছাকাছি আসতে লাগলো, ওরা যেন তেমনই কেমন একটা পচা গন্ধ নাকে আসতে শুরু করলো। ওদের কাছে আসে দেখে দুহাত রুখে দাঁড়ালো লোকটা। লোকটা বোধহয় চীনা। আদো আদো ইংরেজিতে লোকটা বলল যে, আপনারা কোথায় যেতে চাইছেন? অনিসদা বললেন, শোভন সান্যালকে ডেকে দিন, বলুন অশনীনাথ চৌধুরী ডাকছেন। উনি এখন ব্যস্ত আছেন, আসতে পারবেন না। উনি যদি না আসতে পারেন তাহলে আমরা ভেতরে চলে যাব। ইতিমধ্যে পর্দার ফাঁক দিয়ে হয়তো শোভনকেও এক পলক দেখে থাকবে। সে হঠাৎ দেখে বসল। শোভন, শোভন, এদিকে শুনে যাও তো একবার। শোভন তাড়াতাড়ি পর্দা সরিয়ে বেরিয়ে আসতেই চীনা লোকটি অভিযোগের সুরে নিচু গলায় তাকে কিছু বলল। শোভন তার উত্তরে চাপা কিছু বলতেই সে পর্দা তুলে ভেতরে চলে গেল। শিশির এই প্রথম শোভনকে দেখল। রোগাটে ছোটোখাটো ফর্সা ছেলেটি, নরম মোলায়েম, কিন্তু কেমন যেন অন্যমনস্ক ভঙ্গি তার। ভাবলেশীন চোখ মুখ। অনিসদা আর সোমনাথের দিকে তাকিয়ে খুব পোশাকি ভঙ্গিতে সে বলল, আরে আপনারা? কি হে, অবাক হলে নাকি? হ্যাঁ, আচ্ছা, ইনি শিশির, সোমনাথের ছোটবেলার বন্ধু। খুব খুশি হলাম আপনাদের সঙ্গে আলাপ করে। শিশিরের কিন্তু শোভনের ভাবভঙ্গি দেখে, আরও ছাড়ো ছাড়ো ভাব দেখে কখনোই মনে হচ্ছিল না যে শোভন অনিসদা বা সোমনাথের অতি ঘনিষ্ঠ বন্ধু। হঠাৎ অনিসদা বললেন, আচ্ছা শোভন, তোমাকে এত করে মনে করিয়ে দেওয়া সত্ত্বেও তুমি আজ আমার ওখানে গেলে না কেন? আজকের তারিখটার কথা তো মনে আছে তোমার নিশ্চয়ই। শোভন হ্যাঁ বা নায়ের মাঝামাঝি একটা উত্তর দেওয়ার চেষ্টা করল। সোমনাথ সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা শোভন, প্রায় বছরখানেক হলো তুমি আর তেমন যোগাযোগ রাখছো না কেন? আমরা কি কোনো কারণে তোমায় কোনো রকম আঘাত দিয়ে দিয়েছি? শোভন কোনো কথার উত্তর না দিয়ে দুজনের মুখের দিকেই ফ্যালফ্যাল করে তাকালো। অনিসদা আবার তীব্র কণ্ঠে বললেন, শোভন, এ কি পোশাক পরেছো তুমি? শোভনের পরনে খয়েরি রঙের পাঞ্জাবি আর লুঙ্গি। পোশাকের কাপড়গুলো মারে খড়খড় শব্দ করছে। শোভনের চোখের দৃষ্টিটা ক্রমশ কেমন যেন স্বচ্ছ হয়ে উঠতে লাগলো। ঘরের দেওয়াল ঘেঁষে রাখা সারি সারি চেয়ারের দিকে অঙ্গুলি নির্দেশ করে শোভন বলল, বসুন বসুন, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? প্রায় সঙ্গে সঙ্গে ভেতর থেকে বেরিয়ে এলো একটি অদ্ভুত লোক।
লালচে বাদামি ত্বক চকচক করছিল তৈল মসৃণতায়। মুখটি বড়, একটা থলথলে চামড়ার থলির মতো, তাতে পুতির মতো দুটো চোখ তেরচা করে বসানো, ভ্রুপাই নেই বললেই চলে। চোখের উপর পাতার মাংস ভারী হয়ে ঝুলে পড়েছে, তলে দুটো কমলা কেয়ার মতো মাংসের পুটলি ফোলাগাল চোয়ালের পাশ দিয়ে ঝুলছে। মোটা মোটা কালো ছোলার মতো দুটো ঠোঁট, পরনে জমকালো পোশাক, ঘোর খয়েরি রঙের ওই ধরনের পোশাক, ঘোর খয়েরি রঙেরই ওই ধরনের পোশাক, তবে সমস্তটাই মূল্যবান সিল্কের। লোকটির চারপাশের আবহাওয়া কেমন যেন একটু অদ্ভুত ধরনের, যে কাউকে বলে দিতে হয় না যে এই হচ্ছে শার্মা। শার্মা এসে শোভনকে স্পর্শ করে দাঁড়াতেই ভাবলেশীন আত্মবিস্মৃতির জগতে ফিরে গেল। শার্মা কেমন যেন গান গাওয়ার ভঙ্গিতেই মন্ত্রমুগ্ধ করে বলল, তুমি কি ভুলে গেলে শোভন? এক্ষুনি আমাদের উৎসব আরম্ভ হবে, উৎসবে তোমাকে দরকার। শার্মাকে যেন অস্বীকার করেই অনিসদা বললেন, কি, তোমার এখানে উৎসব হচ্ছে আর তুমি আমাদের নেমন্তন্ন করনি শোভন? শোভন কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল, তার কথার ওপরেই শার্মা আবার বলল, চলো শোভন, অতিথিরা অপেক্ষা করছেন, ওদের পরে কোনো দিন আসতে বলে দাও। শোভন কলের পুতুলের মতো শার্মার পেছন পেছন ঘুরে গেল। পর্দা সরিয়ে সে ঢুকলো পরের ঘরে। পর্দাটা পুরো উঠতে যেতেই দেখা গেল পরের ঘরটি বেশ কয়েক জোড়া জুতো আর লম্বা ধরনের বেতের ঝাঁপি রাখা রয়েছে। তারও পরের ঘরটি তার কোনো পর্দা নেই। সে ঘরের অনেকখানি দেখা গেল সার খাওয়ার টেবিল, আর তাতে স্তূপাকারে নানা রকমের আহার্য সাজানো। স্ত্রী পুরুষেরা ঘোরাঘুরি করছে সে ঘরে, বেশ কয়েকজনকেই দেখা গেল। তা অন্তত জনাকুড়ি তো হবেই। সোমনাথ বলল, চলুন অসুনিদা, শোভন তো আমাদের রীতিমতো অপমানই করলো, আমরা এবার ফিরে যাই। আর কখনো যদি শোভনের সঙ্গে। সোমনাথের কথা শেষ হতে না হতেই অনিসদা হঠাৎ শোভনকে লক্ষ্য করে চেঁচিয়ে উঠল, আচ্ছা বেশ, চলো শোভন, আমি তোমাদের অতিথিদের সঙ্গে একটু আলাপ করি। শার্মা বা শোভন অনিসদাকে বাধা দেওয়ার আগেই তিনি অতিথিদের ঘরে চলে গেলেন। সোমনাথ আর শিশিরও চলে এলো তার পিছু পিছু। হঠাৎ তাদের সামনে এসে পড়ল বেশ কয়েকজন স্ত্রী পুরুষ। নানা দেশের মানুষের এমন মিশ্রিত ভিড় শিশির এর আগে কখনো দেখেনি। সোমনাথ হঠাৎ শিশিরকে ঠেলা দিয়ে বলল, ওই মেয়েটিকে দেখ, কি অপূর্ব সুন্দরী না? সুন্দরী? শিশির দেখতে লাগলো। বিভৎস মুখের বৃদ্ধবৃদ্ধাদেরই তো ভিড় বেশি। তাদের মধ্যে খয়েরি জোব্বা ধরনের এক ঠোলা পোশাক পরে পানীয়ের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। তাকে দেখলে মনে হয় এত ভঙ্গুর সৌন্দর্য যেন আর কারোর হয় না। পৃথিবীর কোনো পাপ যেন তাকে এখনও স্পর্শ করতে পারেনি। এমন একটি মেয়েকে এই শার্মার দলে দেখতে পেয়ে আঘাত পেল শিশির। ঠিক তখনই যেখানে জুতো রাখা ছিল সেদিক থেকে কেমন একটা ফটফট শব্দ উঠে এলো। শার্মা শোভনকে সামলাতেই ব্যস্ত ছিল। দীর্ঘ একটা লাফ দিয়ে অনিসদা ছুটে গেল সেই আওয়াজ লক্ষ্য করে। মেয়েটির হাত চলকে পানপাত্রটা পড়ে যেতেই তীব্র মদের গন্ধে ভরে উঠল চারিদিক। পানপাত্রটা তুলতে গিয়ে পোশাকে জড়িয়ে সেও পড়ে গেল। সোনার তারে ছড়ানো পার্সটা পড়ে গেল সবার অলক্ষ্যে। সোমনাথ সেটা তাড়াতাড়ি তুলে মেয়েটিকে দিতে গিয়ে দেখে মেয়েটি যেন কর্পূরের মতো উবে গিয়েছে। অনিসদার ফেটে পড়া কিংবা চিৎকার শুনে সোমনাথ আর শিশির ছুটল তার কাছে। তিনি তখন সেই দীর্ঘ ঝাঁপিটা ঢাকনা তুলে দিয়ে চিৎকার করে বলছেন, শোভন, এ কি? শিশির তাড়াতাড়ি এসে সোমনাথের সঙ্গে উকি মেরে দেখল ঝাঁপির ভেতরে শোনা রয়েছে একটা মৃতদেহ। দেহটি কোনো দরিদ্র পশ্চাৎপদ জাতির মানুষের। হঠাৎ যেন একটা ফুয়ে সমস্ত বাতিগুলো নিভে গেল। তালগোল পাকানো অন্ধকারে সারা বাড়িতে জেগে উঠল একটা বিশৃঙ্খলা। সৌভাগ্যবশত শিশির, সোমনাথ আর অনিসদা খুব কাছাকাছিই ছিলেন। অনিসদা চাপা গলায় বললেন, শিগগিরই বেরিয়ে এসো, গাড়িতে এসে উঠি। অনিসদা ও সোমনাথ তো ভালো স্পোর্টসম্যান, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ধুতি পাঞ্জাবি পরা শিশিরও কোনো অংশে কম নয়। ছুটে গিয়ে লম্বা প্যাসেজ পেরিয়ে বাগানের পথ দিয়ে আতখোলা গেট ছাড়িয়ে তারা ছুটতে লাগলো। ঝুপসি বটগাছতলায় এসে দাঁড়িয়ে গাড়ির লক খুলে দ্রুত স্টার্ট দিল অনিসদা। শিশির আর সোমনাথ উঠে পড়ে গাড়ি দরজা বন্ধ করবার আগেই গাড়ির খোয়া রাস্তায় উঠে পড়ল। শব্দহীন ছুটন্ত নেকড়ের মতো এক লাফে উঠে গিয়ে যেন ধরে ফেলল বড় রাস্তা। খানিকটা উদ্ধশ্বাসে ছুটে যখন লোকালয়ের মধ্যে এসে পড়ল গাড়িটা, তখন যেন খানিকটা সংবিত ফিরে পেল সবাই। অনিসদা বললেন,
গলাটা একেবারে শুকিয়ে গেছে। কোথায় একটু গলাটা ভেজানো যায় বলো তো সোমনাথ? এখন তো রাত প্রায় 12:30। পানের দোকানও বন্ধ হয়ে গেছে অসুনিতা, কোথাও কিছু পাবে না। হঠাৎ অনিসদা গাড়ি বাঁকিয়ে ঢুকলেন একটি পাশের সরু রাস্তায়। হঠাৎ মনে পড়ল এই রাস্তায় একটা ছোট্ট আশ্রম আছে, আর কালী মন্দির, পিসিমার গুরুপুত্রের আশ্রম। চলো ওখানেই যাই, যদি একটু জল পাওয়া যায়। এত রাতেই বর্ষায় কি ওরা জেগে আছে? তুমি আবার ভুল করলে সোমনাথ, কাল কালী পুজো না, নিশ্চয়ই আশ্রমে এখন পুজোর আয়োজন চলছে। কিন্তু কি আশ্চর্য, হঠাৎ এই আশ্রমের কথাটা আমার স্মরণে এলোই বা কি করে? সে কবে কলেজে পড়ার সময় পিসিমার সঙ্গে ওর গুরুদেবের জন্মতিথিতে এসেছিলাম। তারপরে এর কাছাকাছি বড় রাস্তা দিয়ে কতবার গেছি, একবারও তো স্মরণে আসেনি এই জায়গাটার কথা। শোভনের বাড়িতেই তো কতবার গেছি। আশ্চর্য। শিশিরের কথাই ঠিক। আশ্রমের সামনে গাড়ি থামতেই বাগানের মাঝখানে ছোট বড় কুটিরগুলোতে কর্মব্যস্ততা লক্ষ্য করা গেল। টিউবওয়েলের কাছে জল ভরছিল কেউ। অনিসদা তাড়াতাড়ি সেখানে গিয়ে জল পান করলেন। সোমনাথ আর শিশিরও জল খেলো আকণ্ঠ। আশ্রমকর্তা এখন অতি বৃদ্ধ। অনিসদা তার কাছে গিয়ে নিজের পরিচয় দিতেই তিনি তাকে কাছে টেনে নিলেন। শিশির আর সোমনাথ গালিচায় গিয়ে বসল। কিছুক্ষণ বসার পর হঠাৎ অনিসদা স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, আজ রাত 12টা থেকে কি কোনো বিশেষ যোগ আছে? যোগ? কই না তো, কোনো শুভ যোগ তো পড়েনি বাবা। না মানে যদি বলি কোনো অশুভ যোগ। স্বামীজি হঠাৎ চমকে উঠলেন। ভালো করে তাকালেন অনিসদার দিকে। মনে হলো তিনি যেন তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের তিনজনের কপাল দেখছেন। তারপর কম্পিত গলায় বললেন, ওসব কথা উচ্চারণ করা পাপ। যাও মন্দিরে গিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এসো। একটা ঘর খুলে দিচ্ছি, আজকে রাতটা থেকে যাও এখানে। আজ রাতে আর তোমরা আশ্রমের বাইরে যেও না বাবা। উপায় নেই স্বামীজি, ফিরতেই হবে। আমাদের এক বন্ধুর খুব বিপদ। আপনি যখন বলছেন তখন মায়ের আশীর্বাদ সঙ্গেই নিয়ে যাব। বেশ, তাই যাও। অনিসদা, সোমনাথ আর শিশির যখন গাড়িতে উঠছেন তখন একজন সন্ন্যাসী সেবক এসে ওদের কিছু প্রসাদী ফুল আর মিষ্টি সমেত মোড়ক এনে দিলেন। গাড়ি স্টার্ট নিল। অনিসদা সোমনাথ আর শিশিরকে উদ্দেশ্য করে বললেন, কি হে, সাহস আছে আবার ফিরে যাওয়ার? হ্যাঁ, কোথায়? শোভনের বাড়ি। কেন থাকবে না? তোমরা বিশ্বাস করবে না জানি, তবু বলি, আমাদের বন্ধু শোভনের এখন ঘোরতর বিপদ। সে কি? কি বিপদ? আজ রাতে একটা অশুভ যোগ আছে, শুনলে তো? হয়তো সেটা মাঝরাত থেকেই শুরু, তাই সারমা অত তাড়াহুড়ো করছিল। ওই মৃতদেহটা তো তোমরা দেখলে, কোনো দরিদ্র অভাগা চণ্ডালের মৃতদেহ। হয়তো লোকটাকে খুনই করা হয়েছে। আজ রাতে সব সাধনার কোনো ব্যাপার ছিল, কিংবা এখনও আছে। সারমা আজ রাতের কাণ্ড কারখানাতে যদি সফল হয়, তাহলে শোভন হয়তো আমাদের কাছ থেকে চিরকালের মতো দূরে চলে যাবে। শোভনকে আমাদের বাঁচাতেই হবে শিশির। নিশ্চয়ই, কিন্তু বাঁচবার উপায়টা কি? উপায় এখন একটাই শিশির, শোভনকে ওর বাড়ি থেকে, ওর ওই পরিবেশ থেকে তুলে আনতে হবে, যাকে সাদা কথায় বলে কিডন্যাপ করা। জিনিসটা হয়তো বেআইনি হবে, কিন্তু তাছাড়া যে আর কোনো উপায় নেই। শোভন ওদের পরিবারের শেষ বংশধর, যে কোনো মূল্যেই ওকে বাঁচাতে হবে। আমি ভুলতে পারি না যে শোভনও একদিন আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। চলুন রশ্মিতা, এখনই ফিরে যাই। কালিটালি জানি না, তবে একটা শুভ শক্তিকে তো সর্বদাই বিশ্বাস করি। আমরা তো কোনো অন্যায় করছি না, সুতরাং সেই শুভ শক্তিই আমাদের সঙ্গে ঠিকই থাকবে। অনিসদার নিঃশব্দ হিমপানো একটুও ঝাঁকুনি না দিয়ে সুপারভাবে বেঁকে আবার উড়ে চলল পুরনো পথ দিয়ে। বৃষ্টি থেমে গেছে। একটা হাড় কাঁপানো হাওয়া। ওপরে কালো নিশ্ছিদ্র আকাশে থমথম করছে অন্ধ মেঘের দল। সেই চুপসি বটতলায় একটা চকচকে আলো বাঘের মতো লুকিয়ে পড়ল হিমপানোটার। আবার নামলেন অনিসদা। সোমনাথ ও শিশিরও নামল। অনিসদা বললেন, একেবারে অস্ত্রহীন কিন্তু নই আমরা, সঙ্গে একটা ছোট্ট কোল্ট আছে। সুতরাং জীবন্ত কিছু বিপদ এসে যদি পড়েও, তাহলে যুঝে যেতে আমার কোনো সমস্যা হবে না। আবার সেই উঁচু দেওয়ালের ঘা ঘেঁষে এগিয়ে যাওয়া। হাঁটতে হাঁটতে গেট,
গেটটা কিন্তু বন্ধ। উঁচু পাঁচিল ডিঙানো ছাড়া আর কোনো উপায় নেই। আবার দেওয়াল ধরে ধরে বাড়ির রান্নাঘর আর চাকরদের ঘরের দিকে পৌঁছল ওরা। সমস্ত বাড়ির কোথাও কোনো জীবনের চিহ্ন নেই, আলোও নেই। অন্ধকারে দাঁড়ানো সারসার গাড়িগুলোও উধাও। চাপা গলায় অনিসদা বললেন, যতদূর মনে পড়ে পেছনের কিচেন গার্ডেনের দিকে একটা খিড়কির পথ ছিল। একটু এগিয়ে দেখা গেল খিড়কিও বন্ধ, কিন্তু ঈষৎ নিচু হওয়ায় টপকে পেরোনো সম্ভব হলো। বাগানের মধ্যে দিয়ে বাড়ি পৌঁছে চারিদিকে আবার খোঁড়া, কোনো দরজা বা জানালা খোলা নেই। শেষ পর্যন্ত পেছনের একটি বাথরুমের কাচের জানালার খানিকটা রিভলভার দিয়ে ঠুকে ভেঙে ফেললেন অনিসদা। তারপর ভেতরে হাত ঢুকিয়ে ছিটকিনিটা টেনে খুলে ফেললেন। বাথরুমের জানালা দিয়ে ঢুকে পা থেকে জুতোটা খুলে ফেললেন তিনি। সোমনাথ আর শিশিরও খুলল। তারপর আস্তে আস্তে হেঁটে বড় করিডোরের দিকে গিয়ে পড়ল তারা। ইলেকট্রিকের মিটার বক্সটাই পাগলের মতো খুঁজছিলেন অনিসদা। পুরনো বাড়িতে সদরের পাশেই সেটা ছিল। সোমনাথ বলল, আজকাল অনেকে সিঁড়ির তলাতেই মিটার বক্স করে। আমার যতদূর ধারণা ওরা মেন অন করেনি। মেন সুইচটা সম্ভবত ডেড বডিটা যেখানে রাখা ছিল তারই কাছে পিঠে কোথাও হবে। অন্ধকারে সোমনাথ একবার লাইটটা জ্বালল। লাইটের আলোয় তারা সামনে দেখতে পেল খাওয়ার হলটা। দ্রুত হলটা পেরিয়ে সেই ছোট ঘরটি। ঘরের কোণেই ইলেকট্রিকের মিটার বক্স। সোমনাথ ছুটে গিয়ে সুইচ অন করে দিতেই সারা বাড়িটাতে আবার আলো ঝলমল করে উঠল, কিন্তু কেউ কোথাও নেই। সেই ঝাঁপিটিও খালি, তাতে কোনো মৃতদেহও নেই। ওরা আবার খাওয়ার ঘরে চলে এলো। খাওয়ার ঘরে সারি সারি টেবিল সাজানো। ঘরের মাঝখানে একটা বড় টেবিল। সব টেবিলেই অদ্ভুত খয়েরি রঙের কাপড় চোপড়ে মার দেওয়া কাপড় পাতা। মাঝের টেবিলে অদ্ভুত সাংকেতিক নকশায় খাবার সাজানো। ভার ভার মাংস, নানা রকমের মাংস। আর বড় মাটির পাত্রে চোলাই মদি রাখা, পাশে পানপাত্র সাজানো। এমন খাওয়ার জায়গায় দৃষ্টিকটুভাবে যেন শোভা করে সাজিয়ে রাখা হয়েছে মরার খুলি আর বাহু ও পায়ে সাদা হার। অনিসদা সমস্ত ঘরটা ঘুরে ঘুরে লক্ষ্য করতে লাগলেন। শিশিরের মনে হলো অনিসদা খুব গভীরভাবে কি যেন ভাবছেন। অনেকক্ষণ পরে তিনি বললেন, রক্ত 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 দিয়ে এই সব কাপড় ছোপানো হয়েছে। সে কি? হ্যাঁ, এ হলো এক জটিল তান্ত্রিক প্যাটার্ন। এই যে যেভাবে খাবারের পাত্রগুলো সাজানো হয়েছে, আর এইসব লতা পাতা, ফণি মনসা, গোলা সিঁদুর, এইসব নানা রকম তান্ত্রিক অনুষ্ঠানে লাগে। বেশ, চলো আমরা সারা বাড়িটা ঘুরে দেখি। আমার যেন কেমন মনে হচ্ছে ওদের কোনো তান্ত্রিক অনুষ্ঠানের কোনো ইনার সার্কেলে শোভনকে অভিষিক্ত করার ব্যাপার ছিল আজকে। যে করেই হোক শোভনকে আমাদের বাঁচাতেই হবে। একটা কাজ করা যাক শিশির, চলো আমরা দুজনের নিচের তলার দুদিকে যাই। অশনিদা, আপনি দোতলাটা দেখুন। ঠিক আছে। তিনি ছুটে দোতলার সিঁড়ির দিকে গেলেন। শিশির আর সোমনাথ দুদিকে ছড়িয়ে পড়ল। মিনিট দশেকের মধ্যেই আবার খাওয়ার ঘরে ফিরে এলো শিশির আর সোমনাথ। নিচের তলায় কোনো জনপ্রাণীর চিহ্নও নেই। ওরা দোতলার সিঁড়ি দিয়ে ওপরে উঠল। সিঁড়ির মুখেই অনিসদা। তিনি বললেন, দোতলায় কেউ নেই। আচ্ছা চলো 3 তলায় যাওয়া যাক। 3 তলায় তো একটা ফাঁকা গম্বুজের মতো দেখেছিলাম। ওখানে কি কোনো লোকের থাকার সম্ভাবনা আছে অশনিদা? আরে চলোই না, এতটা যখন এলাম 3 তলাটাও একবার ঘুরেই যাই। তিনজনে অপেক্ষাকৃত সরু খাড়া সিঁড়ি বেয়ে 3 তলায় উঠল। সরু ঘোরানো প্যাসেজ পেরিয়ে গেলে ঘর। ঘরের ওপরটা ঠিক ডিমেরই মতো, কিন্তু অন্ধকার। ভেতরে হাতড়ে সুইচ বোর্ডের অনেকগুলো জেলে সারা বাড়ির ডোমটা যেন ঝলমল করে হেসে উঠল। তিনজনে ওপর দিকে তাকিয়ে সবিস্ময়ে দেখল আসলে এটা একটা অবজারভেটরি। একটা অতিকায় টেলিস্কোপ বসানো রয়েছে। ঘরের মেঝের ওপর নানা ধরনের চিহ্ন আর দাগ কাটা রয়েছে। দেওয়ালের গায়ে সার সার সাজানো বই আর প্রাচীন পুঁথি। ডোমের ভেতরে দেওয়ালের রং রাত্রি নীল। তার গায়ে কিছু তফাতে মাঝারি আকারের আলোর গুচ্ছ লাগানো রয়েছে। অনিসদা বললেন, আমার কেমন যেন আবছা আবছা স্মৃতির কথা মনে পড়ছে। আমি মাঝে মাঝে শোভনদের লাইব্রেরিতে পড়াশোনা করতে যেতাম। ওখানে একটা আলাদা পুরনো ধুলো পড়া কোণের মতো জায়গায় আছে। সেখানে একটা পুরনো আলমারিতে 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 হ্যাঁ 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 মনে পড়েছে।
আলমারিতে নাকি 50-60 বছর খোলাই হয়নি। শোভনরা নাকি ওটার অস্তিত্বই ভুলে গিয়েছিল। ওর কোনো তান্ত্রিক পূর্বপুরুষের পুঁথিপত্র ছিল সেখানে। আমি আলমারিটা খুলে তার মধ্যেকার পুঁথিপত্র খানিকটা উল্টে পাল্টে দেখেছিলাম। ঝুরঝুরে সব পুঁথি, পিশাচতন্ত্রের নানা রকম সাধন কর্মকাণ্ডের কথাই ভর্তি। কিন্তু তখন আমি আর তেমন বেশি কিছু ইন্টারেস্ট দেখাইনি। আমার অন্যরকম কাজ ছিল কিছু। সবই মনে পড়ছে, আর মনে পড়ছে যে এই চিহ্ন, এই সংকেত সবটাই সত্যি। তার মানে অশনিদা আপনি বলতে চান? হ্যাঁ, আমি বলতে চাই আজ একটা ইভিল দিন, অশুভ সময়। আজ পৈশাচিক কাজকর্মের উপযুক্ত কোনো মুহূর্ত নিশ্চয়ই আছে। শোভনের চরম সর্বনাশ ঘটে যেতে পারে, কিন্তু আমি তো বুঝতে পারছি না ওরা শোভনকে কোথায় সরিয়ে ফেললো। এই টেলিস্কোপটার মধ্যে দিয়ে একটু আকাশটাকে দেখতে চাই, যদি কোনো বিশেষ সংকেত খুঁজে পাই। আকাশ তো মেঘে মোড়া। আরে বাবা, তবুও একবার দেখি না। এত ভালো টেলিস্কোপ দেখে আমার খুব লোভ হচ্ছে। মনে হচ্ছে এটার স্ট্রেংথ কতটা সেটা দেখি। অনিসদা টেলিস্কোপের দিকে এগোলেন। ঠিক তখনই অদ্ভুত ধরনের একটা বাসি গন্ধে সারা গোল গম্বুজ ঘরটা যেন ভরে উঠল। মনে হতে লাগলো উজ্জ্বল মার্কারি আলো যেন হালকাভাবে নাইলনের ধাঁচে বাষ্পীয় আবরণে ঘিরে গেছে। যেমন রৌদ্রোল্লখিত কোনো জায়গায় যেমন হালকা মেঘের ছায়া পড়লে একটা অদ্ভুত লাগে। অনিসদা এগিয়ে গিয়ে টেলিস্কোপের মুখের ঢাকনিটা খুলতে গেলেন, আর তখনই বাসি গন্ধটা যেন আরও বাড়তে লাগলো এবং ক্রমশ মার্কারি ল্যাম্পের উচ্চতাও যেন আরও কমে আসতে লাগলো। অনিসদা আপনিই ঘরে ফিরে এলেন টেলিস্কোপটা ছেড়ে। তিনি এসে দাঁড়ালেন সোমনাথ আর শিশিরের পাশাপাশি। গন্ধটা এবার ক্রমশ চেনা যাচ্ছিল, পচা জীবজন্তুর গন্ধ। গন্ধটা যতই বাড়ছিল ততই কমছিল আলোর তেজ, আর ক্রমশ বাড়ছিল অদ্ভুত একটা ঠান্ডা। এ ঠান্ডা যেন পৃথিবীর শৈত্য নয়, পৃথিবীর বাইরে থেকে কোনো অলৌকিক লোকের অস্বাভাবিক মৃত শৈত্য। হঠাৎ শিশির বলল, দেখুন দেখুন অসুনিতা, ঘরের ওই দিকটায় দেখুন। দেখা গেল ঘরের কোণে ছাই রঙের একটা গোলার মতো বস্তু যেন শূন্য থেকে তৈরি হয়ে এসে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে বস্তুটি ক্রমশ আয়তনে বাড়তে লাগলো। এত দূর থেকেও মনে হচ্ছিল বস্তুটি যেন কুৎসিত একটা মূর্ত প্রতীক। যা কিছু নোংরা, যা কিছু কদর্য, সবই যেন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে ওই গোল বলের মতো বস্তুটির ভেতরে। ঘরের মধ্যেকার সেই গন্ধ অসহনীয় হয়ে উঠেছিল, তাতে দাঁত লাগছিল অস্বাভাবিক ঠান্ডায়। অথচ বস্তুটা দ্রুত গড়ে উঠতে উঠতে সরে যাচ্ছিল, ঠিক নিচে নামবার একমাত্র দরজাটির কাছে। দেওয়ালে গা ঘেঁষে তিনজন দাঁড়িয়েছিল, 3 টুকরো মাংসের তালের মতো। পরস্পরের শরীরের ঝাঁকুনি সঞ্চারিত হচ্ছিল পরস্পরের শরীরে। শিশির অপলকে তাকিয়েছিল সে অবিশ্বাস্য গঠিত হয়ে থাকা অমানবিক বস্তুপুঞ্জের দিকে। অনিসদা আর সোমনাথের অবস্থাও তাই। আস্তে আস্তে সমস্ত ঘরটা গাঢ় অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। মার্কারি বাল্বগুলো ভেতরে ভেতরে আলোর বিন্দুমান জ্যোতির্ম্লানগুলো হয়ে ঘিরে রইল, প্রায় না জ্বলবারই মতোই। ক্রমশ সারা ঘর যেন একটা অন্য জগতে রূপান্তরিত হতে লাগলো। সেই জগতের সঙ্গে যেন স্বাভাবিক মানুষের কোনো যোগাযোগই নেই। সেই বস্তুপুঞ্জ যখন বৃহৎ বিশাল হয়ে শুধু দরজা কেন, ডোমের অনেকখানি উঁচু পর্যন্তই গড়ে উঠে দরজার সমস্ত প্রস্থটাকে অধিকার করে ফেলেছে, এবং মনে হচ্ছে যেন অদৃশ্য একটি ছেনি টুকরো টুকরো করে ছেনে গড়ে তুলেছে একটি আকার। অন্ধকারে আর একটা ফিকে নীলচে একটি আভা বিকিরণ করেছে। অন্ধকারে আর একটা ফিকে নীলচে একটা আভা বিকিরণ করছে। আভাটা সরম আর গাঢ় ছাই রঙের অন্ধকার মেশানো। ক্রমশ তৈরি হয়ে উঠল বড় ঠেলে বের হয়ে আসা দুটো চোখ। চোখের আবার রংটা ঈষৎ নীলচে, তাতে কিন্তু কোনো দৃষ্টি নেই। স্পষ্ট হয়ে উঠতে লাগলো ফোলা ফোলা ফোলায় এবড়ো খেবড়ো নাক, নাকের তলায় মাংসলা দুটি ঠোঁট। সেই গোল ঠোঁটের ফাঁক দিয়ে ঝিলিক দিতে লাগলো হলুদ হলুদ দাঁতের শাড়ি। ক্রমশ হয়ে উঠতে লাগলো হাত, আঙুলের মুখে সুচলো নখ আর দীর্ঘ নুজ হাঁটু। স্পষ্ট হয়ে ওঠা সেই মূর্তিকে এবার চেনা যাচ্ছে, সরমার সেই প্রভুভক্ত দ্বার রক্ষীটি। কিন্তু সে তো এত বড়, এত বিশাল, এত বীভৎস ছিল না। অনিসদা বললেন, ও কোনো জীবন্ত মানুষ নয়, ও হচ্ছে পিশাচ। শর্মা আজ রাতে একটা পিশাচকে জাগিয়ে তুলছে, যাতে আমাদের কজনকে শেষ করে দেওয়া যায়। শিশির বুঝতে পারল তার শরীরের ভেতরটা বাঁশপাতার মতো থরথর করে কাঁপছে।
সে দেখল মূর্তিটা এবার শূন্যে দুলতে দুলতে তার দিকে এগিয়ে আসতে লাগলো। সেই ভয়ঙ্কর ভাবলেশীন চোখের স্ত্রীর অক্ষিগোলকের তলায় সাদা সাদা দুটি শূন্যতা, আর সেই হলুদ ছত্রখান দাঁতের দুপাশে দুটো লাল ঠোঁটের পুরো বিস্তার। সোমনাথের দাঁতে দাঁত লেগে যাওয়ার শব্দ উঠছিল অন্ধকারে। সে নিজেকে সংবরণ করে আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, অসুনিদা, গুলি করুন, গুলি। গুলি করলে কোনো কাজে দেবে না, এখানে গুলির কোনো মূল্যই নেই। বেশ, তাহলে আপনি রিভলভারটা আমাকে দিন। শিশির বুঝতে পারল। সোমনাথের হাতে অনিতা তার রিভলভারটা তুলে দিলেন। অন্ধকারে প্রখর বিদ্যুৎ চমক খেলে রিভলভারটা গর্জে উঠল। সেই ভয়ঙ্কর মূর্তি যেন বাতাসে কাঁপতে কাঁপতে ক্রমশই এগিয়ে আসতে লাগল। পাশবিকতা প্রজ্ঞারও ছায়া যেন আচ্ছন্ন হয়ে গেছে, আর সেই ভয়ঙ্কর মূর্তি উঁচু হয়ে ছাদের মাথায় গিয়ে ঠেকেছে প্রায়। অনিতা চাপা গলায় শিবদ্রুত আবৃত করতে শুরু করলেন, কিন্তু কোনো শব্দ যেন তার মাথায় এলো না। এত পরিচিত, এত কণ্ঠস্থ, সব দেবশ্রুত। দেবদেবীর নাম যেন হাওয়ায় হারিয়ে যেতে লাগলো, স্মৃতি মুছে যেতে লাগলো। এরপর অনিতা একটা কাজ করলেন। মায়ের দেওয়া সেই ফুল তিনি ছুঁড়ে মারলেন মূর্তিটার ওপর। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটল। টুকরো টুকরো হয়ে খসে পড়তে লাগলো সেই দীর্ঘ ভয়ঙ্কর মূর্তির শরীর। হাওয়ায় মিশে যেতে লাগলো টুকরোগুলো। ক্রমশ গন্ধটা কমতে লাগলো এবং আলোর বাল্বগুলোর ভেতরে ফিরে আসতে লাগলো ঈষৎ জ্যোতি। আস্তে আস্তে জ্বলে উঠল আলোকগুচ্ছ। ঘরের বাতাস হয়ে উঠল হালকা, স্বাভাবিক। তিনজন ভয়ার্ত মানুষ কিছুক্ষণ হতবাক হয়ে একসঙ্গে শক্তি সংগ্রহ করে পাগলের মতো ছুটে চলল সিঁড়ির দিকে। সোজা নেমে গিয়ে ছুটে পড়ল গাড়িতে। গাড়ি ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল অনিসদার বাড়ির দিকে। অনিসদা বারান্দায় আচ্ছ অবস্থায় বসেছিল সোমনাথ আর শিশির। অত রাত্রেও শ্রীমন্ত গরমে নাকি কফি বানিয়ে এনেছে। উঠে বসে সেই কফিটুকু পান করার মতো যেন শক্তিও তাদের নেই। অনিসদার চোখের তলায় গভীর কালো ছায়া। কফির পেয়ালায় ধীরে ধীরে লম্বা চুমুক দিয়ে তিনি বললেন, এবার তাহলে আমরা কি করব? শিশির, তুমিই কিছু বুদ্ধিশুদ্ধি দাও। কিন্তু অসুনিতা, আজ সন্ধ্যে থেকে যেসব ঘটনা ঘটল, এসব ঘটনা তো আমার নাগালের বাইরে। তাহলে তোমার মতো যুক্তিবাদী মানুষও স্বীকার করে নিচ্ছে তো অলৌকিকের অস্তিত্ব? স্বীকার না করে আর উপায় কোথায় আছে বলুন? কিন্তু অসুনিতা, আপনাকে আমার একটা অনুরোধ আছে। যখন আপনি আমাকে ওই ব্যাপারে জড়িয়েই ফেলেছেন, আমাকে আপনাদের সঙ্গে রাখুন। আমি এই ঘটনা শেষ পর্যন্ত দেখতে চাই। শিশির, আসলে আমাদেরও লোক বলে দরকার, আর এসব ঘটনা সবাইকে সবসময় বিশ্বাস করে বলাও সম্ভব হয় না। তুমি সোমনাথের বন্ধু, এজন্যই তোমাকে এনেছি। তুমি নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবে। কিন্তু এ ব্যাপারে বিপদের ঝুঁকি আজ জানলাম সত্যিই প্রচণ্ড। দেখো শিশির, আমি আর সোমনাথ আগে ভেবেছিলাম কেবল ড্রাগ অ্যাডিকশন করে এইসব কাণ্ড ঘটাচ্ছে শর্মা, কিন্তু এখন দেখছি ড্রাগ অ্যাডিকশন আর খুন ছাড়াও সত্যি পিশাচতন্ত্রের ব্যাপারও এর সঙ্গে জড়িয়ে গেছে। হ্যাঁ, সব রকম ঝুঁকি নিতে আমি রাজি আছি অসুনিতা। আর লোকবল, লোকবলে দরকার হলেও আমি আপনাকে অতি বিশ্বস্ত কর্মী দিয়ে সাহায্য করতে পারবো। আমার মাথা এখন বনবন করে ঘুরছে অসুনিদা। আমি একটু এখন ঘুমিয়ে নিতে চাই। কিন্তু ঘুমোনোর তো সময় নেই সোমনাথ। সমস্ত ব্যাপারটা আমি যতটা আন্দাজ করেছি তা তোমাদের বুঝিয়ে বলি একটু। দেখো, আজ হচ্ছে ভূত চতুর্দশী। কাল বিকেল পর্যন্ত চতুর্দশী থাকবে। আজ শর্মা কোনো বিশেষ অনুষ্ঠান করছিল যাতে শোভনকে পিশাচতন্ত্রে দীক্ষিত করা যায়। কাল বিকেল থেকে অমাবস্যা পড়ছে। কাল বিকেলে হবে আসল দীক্ষার অনুষ্ঠানের গোড়াপত্তন। কাল বিকেলের আগে যদি শোভনকে উদ্ধার করতে না পারি, তাহলে শর্মা শোভনকে শেষ করেই দেবে। শোভনকে আর আমরা ফেরাতে পারবো না, তাই যেভাবেই হোক শোভনকে খুঁজে বের করতেই হবে। কলকাতা পুলিশের অত্যন্ত দক্ষ অফিসার আছেন। এ ব্যাপারে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেননি কেন অসুনিতা? সোমনাথ পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করতে গিয়ে হঠাৎ একটা উজ্জ্বল সোনালি বস্তু তুলে ধরল। এটি সেই সুন্দরী মেয়েটির পার্স। অনিতা তাড়াতাড়ি ব্যাগটা সোমনাথের হাত থেকে ছিনিয়ে নিয়ে বললেন, দেখি দেখি, এটার মধ্যে যদি কোনো কিছুর হদিশ পাওয়া যায়, দেখি ব্যাগটা। পার্সটা খুলে ফেলতেই ছোট্ট একটা মূল্যবান পাথর বসানো হাড় খুঁজে পেলেন এবং একটি ছোট কার্ড। পেছনে এন্টালির একটি ঠিকানা লেখা। কার্ডটি পার্ক স্ট্রিটের ফুলের দোকানের। আর একটি তাবিজ ও কিছু খুচরো টাকা। অনিসদা বললেন,
সত্যি যাদের কেউ নেই তাদের ভগবান আছেন। যাও সোমনাথ, তুমি এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কাল ভোরে আমি তোমায় উঠিয়ে দেব। তুমি এন্টালির এই বাড়িতে গিয়ে এই মেয়েটির খোঁজ করবে, বলবে ব্যাগটা ওকে তুমি ফেরত দিতে এসেছো। কারণ এই তাবিজটা দেখেই আমি বুঝতে পারছি এই ব্যাগটা হারিয়ে মেয়েটিরও এখন পাগলের অবস্থা। সে যে কোনো মূল্যে ব্যাগটি ফেরত চায়। ঠিক আছে, তাই হবে। যাও এবার একটু ঘুমিয়ে নাও তোমরা। কাল সকাল থেকে আবার ঘোরতর খাটুনির মধ্যে গিয়ে পড়তে হবে। যাও। সকালবেলা হালকা আলোয় শিশির ঘুম থেকে জেগে উঠতে দেখল অনিশদা তার বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছেন। তার হাতে সদ্য ফোটা গোলাপের একটি তোড়া। শিশির ধর্মর করে উঠে বসে বলল, ব্যাপার কি? তারপর পাশের বিছানায় তাকিয়ে দেখল সোমনাথ তখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। সোমনাথকে তুলে দিয়ে অনিশদা বললেন, হাত মুখ ধোও, সুন্দর করে সাজো। আজ তোমাকে প্রেমিকের অভিনয় করতে হবে। মানে? এই গোলাপের তোড়া আজ সকালবেলা তোমার জন্য বেছে বেছে বাগান থেকে তুলে এনেছি। এটা নিয়ে তুমি মেয়েটার সঙ্গে দেখা করতে যাবে। ব্যাগ ফেরত দেবে, কিন্তু তাবিজটা দেবে না। বলবে সম্ভবত আমার কাছেই থেকে গেছে ওটা। চাপ দেবে শোভনের ঠিকানাটা জোগাড় করার, যাতে শোভনকে আমরা ঠিক সময় নিয়ে আসতে পারি ওই অমাবস্যার পৈশাচিক অনুষ্ঠান ঘটার আগে। অভিনয় যদি সফল না হয়? হতেই হবে, কারণ তোমার অভিনয়ের ওপর শোভনের জীবন মরণ নির্ভর করছে। কোনো ক্রমে যদি মেয়েটিকে আমার কাছে একবার নিয়ে আসতে পারো। আর শিশির, তোমারও কাজ আছে। আমার সঙ্গে তোমার শোভনদের কলকাতার বাড়িতে যেতে হবে। সেখানে বোধহয় এখন ওর কাকাও নেই। বাড়ি আছে ম্যানেজার বাবুর হেফাজতে। আমি পিশাচতন্ত্রের সেই পুরনো পুঁথিগুলো একবার উল্টে পাল্টে দেখব। আমি তাহলে দ্রুত চলে যাই। এই কার্ডে লেখা ঠিকানাটায় আমি চলে যাব। গিয়ে মেয়েটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আপনার সঙ্গে যোগাযোগ করব কখন? সন্ধ্যের আগে, সূর্য যেন না ডোবে। চা খেয়ে যাও, শ্রীমন্ত সব রেডি করে রেখেছে। যাও। চায়ের সরঞ্জাম আর ব্রেকফাস্ট নিয়ে সীমন্ত তখনই ঢুকল। তার হাতে সকালের খবরের কাগজ। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে অনিশদা কাগজ উল্টোচ্ছিলেন। হঠাৎ চমকে উঠে বললেন, এই যে আমি জানতাম এই ঘটনাই ঘটবে। নাকতলা পেরিয়ে ধান ক্ষেতের পাশে একটা মৃতদেহ পাওয়া গেছে। লোকটি স্থানীয় শ্মশানের ডোম। মৃতদেহটি এত তাড়াতাড়ি কি করে পাওয়া গেল কে জানে। কাল মাঝরাতের আগে তো দেহটা ফেলা হয়নি। কাগজের অফিসে ফোন করুন না। ফোন করে আর কি হবে? নিশ্চয়ই কোনো না কোনোভাবে খবরের কাগজে খবরটা ঠিক গেছে। লোকটাকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছিল। খুন? হ্যাঁ, একটা বিশ্বাস আছে। চণ্ডাল, ডোম, বাগদি এইসব জাতগুলোকে, মানে কুসংস্কারাচ্ছন্ন ব্রাহ্মণরা যাদের এতদিন ছোট জাত বলে এসেছে, তাদের মৃতদেহ নিয়ে সব সাধনা করলে নাকি সহজে সফল হওয়া যায়। একটা বাজে কুসংস্কারের জন্য নিরাপরাধ লোকটিকে প্রাণ দিতে হলো। আরে এই তো কাগজে লিখেছে, এই দরিদ্র লোকটিকে কে যেন শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে, কিন্তু কেন করেছে তা কেউ বুঝতে পারছে না। আচ্ছা অশ্বনীদা, কাল যাকে সেই গম্বুজ ঘরে দেখলাম, তার দেহ পাওয়া যায়নি? সেই দেহ? ও, যে দেহ বহুদিন আগে মৃত। আরে সে তো কোলে পচে কবে বাতাসে মিশে গেছে। সব সাধনা করে শর্মা ওই দেহে পিশাচ জাগিয়েছিল। সেই পিশাচ তো কাল শেষ হয়ে গিয়ে গুড়িয়ে গেছে। আর তাকে আর পাওয়া যাবে না। শোনো, হয়তো 1 বছর, 2 বছর, 10 বছর ধরে ওই পিশাচ কৃতদাস হয়ে ওই পলিত দেহে বন্দী হয়েছিল। যাক, নষ্ট করার সময় আর নেই, আমি চললাম। সোমনাথ উঠে পড়ল। শিশির ফোন করে দিল। সে বাড়ি হয়ে অনিশদার সঙ্গে শোভনদের লাইব্রেরিতে যাবে। সোমনাথ প্রথমেই গাড়ি নিয়ে পার্ক স্ট্রিটে সেই ফুলের দোকানটিতে গেল। আসলে আজ যে কাজে সে যাচ্ছে, সে কাজের জন্য মানসিক প্রস্তুতি নেওয়াটাও তার দরকার ছিল। একটি নিষ্পাপ মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করতে হবে তাকে। সোমনাথের দীর্ঘায়িত সুন্দর চেহারা এবং মস্ত গাড়ি দেখে সময় ওভারে উঠে এলেন স্বয়ং দোকানের মালিক। সোমনাথ ভাবল গোলাপের তোড়ার সঙ্গে একগুচ্ছ গ্লাডিওলি পেলেই মেয়েটি হয়তো আরও প্রসন্ন হয়ে উঠতে পারে। দোকানের কর্মচারী যখন ফুলের তোড়াগুলো বেঁধে দিচ্ছিল, তখন সে দোকানের মালিকের সঙ্গে আলাপ করতে শুরু করলো। তার প্রেমের অভিনয়ের রিহার্সাল যেন এই ফুলের দোকান থেকেই শুরু হলো। একটা সিগারেট ধরিয়ে সোমনাথ বলল, আচ্ছা, সম্প্রতি একজনকে আপনি আপনার দোকানের কার্ড দিয়েছিলেন কি? অনেককেই তো দিয়েছিলাম। না, মানে একটি মেয়ে, মানে আমি তার কথাতেই আপনার দোকানে এলাম।
কে বলুন তো? খুব সুন্দরী, 23-24 বছর বয়স হবে। মেয়েটির ধরুন মানে খুব নিষ্পাপ চেহারা, আর হাতে বোধহয় একটা সোনার তারের ছোট্ট হাত ব্যাগ। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যান্ডব্যাগটার জন্য তো বটেই, নিষ্পাপ চেহারাটার জন্যও বটে। বুঝতে পেরেছি। সঙ্গে একজন বেশ বয়স্কা মহিলা ছিলেন। উনি এক ঝাড় রজনীগন্ধা কিনতে চেয়েছিলেন, কিন্তু সেই ভদ্রমহিলা বারবার করে বলেছিলেন লাল ফুল কেনবার জন্য। আমার ফুলগুলো ওর খুব পছন্দ হয়েছিল বলে আমি ওকে আমার ওই কার্ডটা দিয়েছিলাম। তাতে একটু হেসে বললেন, ঠিক আছে, যতদিন আপনার শহরে থাকবো ততদিন নিশ্চয়ই ফুল কিনতে আসবো। কিন্তু তারপর আর আসেনি কোনো দিন। তাহলে উনি আপনাকে আমার দোকান দেখিয়ে দিয়েছেন? বাহ, ভালো। হ্যাঁ, ওর জন্যই এই ফুল নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার কি সত্যিই মনে হয় মেয়েটা খুব নিষ্পাপ? দোকানের মালিকের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। তিনি বোধহয় সোমনাথের অসহায় অবস্থাটা কিছুটা বুঝতে পারলেন। তারপর বললেন, সত্যি আমি আন্তরিকভাবে মনে করি তিনি খুব নিষ্পাপ। সোমনাথ যখন ড্রাইভ করে চলল তখন বুঝতে পারল মেয়েটির চেহারাটি তার অন্তঃস্থলে এত পরিষ্কারভাবে অঙ্কিত হয়ে গেছে যে সে যেন ছবির মতো সেই মুখখানি দেখতে পাচ্ছে। চিপচিপে কোমল একটি শরীর, ফুটন্ত ফুলের মতো একটি মুখ, হাতে একটা পানপাত্র নিয়ে কেমন যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে। এন্টালি সেই বাড়ির কাছে এসে গাড়িটা রাখল সোমনাথ। মস্ত ব্যারাক বাড়ি, গোটা 20 ফ্ল্যাট রয়েছে। গাড়ির ফ্ল্যাট নম্বর দেওয়া ছিল। ফ্ল্যাট নাম্বার মিলিয়ে মিলিয়ে 3 তলায় উঠে গেল সোমনাথ। দরজার সামনে নেম প্লেটে লেখা রয়েছে মিসেস NK কাপুর। সোমনাথের বুকের কাছে দুগুচ্ছ টাটকা ফুলের তোড়া। তবুও সে ডোরবেল বাজানোর আগে পকেটে হাত দিয়ে অটোমেটিকটাকে আন্দাজ করে নিল। বেল বাজানোর কিছুক্ষণ পরেই দরজাটা খুলে গেল। দরজার মুখে যেন আড়াল করে দাঁড়িয়ে রয়েছে এক বিশালদেহী মহিলা। একে সেদিন রাত্রে সুমন্তের বাড়িতে পার্টিতে দেখেছিল সোমনাথ। মনে পড়ল তার বিশাল চেহারা, কদর্য একটি মুখ, মুখের চামড়ায় অদ্ভুত সব কুঞ্চন, খোলাটে চোখে বয়স্কা মহিলার অনুচিত কামার্ত দৃষ্টি। সোমনাথ বলল, মিসেস কাপুর, আমাকে চিনতে পারছেন? আপনাকে কোথায় দেখেছি বলুন তো? কেন, মনে পড়ছে না কোথায় দেখেছেন? কোনো বন্ধুর বাড়িতেই বোধহয়। হ্যাঁ, বন্ধুই তো। মহিলা ফুলের তোড়া দেখে এবার এগিয়ে এলেন। আসতেই ভক করে একটা গন্ধ পেল সোমনাথ। সে স্পষ্টই বুঝতে পারল যে মহিলা ঈষৎ অপ্রকৃতিস্থ। তাই ঠিক করে ধরতে পারছে না সোমনাথকে কেন্দ্র করে যে কী ঘটেছিল। এটুকুই তার স্মৃতিতে আছে যে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে বন্ধু হিসাবেই সোমনাথকে দেখেছিলেন তিনি। সোমনাথ ফুলের তোড়াটি তার হাতে তুলে দিয়ে বলল, আপনার জন্য এনেছি আমার বাগানের ফুল আর এই গ্ল্যাডিওলিটা। বুঝেছি, চন্দ্রার জন্যে তো? দিন, আমাকে দিন। চন্দ্রা এখন খুব ব্যস্ত আছে, ও আজ কারোর সঙ্গে দেখা করবে না। সোমনাথ একটু নির্লজ্জ হওয়ারই চেষ্টা করলো, বলল, বেশ তো, চন্দ্রার সঙ্গে দেখা করার কি দরকার? আপনি তো আছেনই, একটু না হয় আপনার সঙ্গেই কথা বলি। আসুন, ভেতরে আসুন। সোমনাথ তার পেছন পেছন ভেতরে গিয়ে ঢুকল। সরু প্যাসেজের একই সারিতে 3টে ঘর, কোণে রান্নাঘর, বাক্সের মতো একটি জায়গা। যেই ঘরটিতে সোমনাথকে নিয়ে ঢুকলো মহিলাটি, সেই ঘরটি খুব সাদামাটাভাবে সাজানো। কোণে একটা টেবিলের ওপর ফুলদানিতে শুকনো ফুলের গোছা। সেদিকে তাকিয়ে মিসেস কাপুর বললেন, আপনি বসুন, একটু চায়ের ব্যবস্থা করি। সোমনাথ চুপচাপ বসে রইল। মোটা মোটা পর্দা টাঙানো ধুলোয় গন্ধে ভরা ঘর। সারা ফ্ল্যাটে থমথমে একটা আবহাওয়া, কোনো মানুষের সারা শব্দও নেই। মনে হয় এক্ষুনি এই মুহূর্তে একটা ঘর থেকে বেরিয়ে আসবে সারমার কোনো লোক, কিংবা কোনো অলৌকিক প্রচ্ছাদা। কিন্তু সেই মেয়েটিই বা কোথায়? সে কি সত্যি এই ফ্ল্যাটে আছে, নাকি সে অন্য কোথাও থাকে? এই ফ্ল্যাটে এই পিশাচিনের সঙ্গে সে একলা থাকে? সোমনাথ উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যে পায়চারি করলো খানিকটা। তারপর উকি মেরে দেখল রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে মিসেস কাপুর নিজেই চা বানাচ্ছে। হঠাৎ পাশের ঘরের পর্দাটা তুলে উঠল। সেই পর্দার পাশ দিয়ে দেখা গেল চন্দ্রাকে। সে সোমনাথকে দেখতে পায়নি। মিসেস কাপুরের দিকে তাকিয়ে বলল, আমি কি চা খেতে পারি? সোমনাথ দ্রুত এসে বাইরের ঘরে চেয়ারে যেমনভাবে বসেছিল তেমনিই বসল। গুনগুন করে গান গাইতে গাইতে চন্দ্রা ঢুকলো। তারপর চমকে একেবারে চুপ করে দাঁড়ালো।
সে সোমনাথকে দেখে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। সোমনাথ তাকে দেখে দাঁড়িয়ে নমস্কার করে বলল, আমি আপনাকেই খুঁজছিলাম। আমাকে? কেন? আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। আমাকে আপনি আগে দেখেননি? চেনা চেনা মনে হচ্ছে বটে, কিন্তু কোথায় দেখেছি বলুন তো? হয়তো পূর্বজন্মে। যাক, দয়া করে বসুন, আপনার সঙ্গে আমার বিশেষ দরকার আছে। আমার সঙ্গে আপনার আবার কিসের দরকার থাকতে পারে? একজন বন্ধুর সঙ্গে কিসের দরকার থাকতে পারে বলুন? আপনি আমার বন্ধু? চন্দ্রা হাসল, ম্লান চন্দ্রকিরণের মতোই একটি হাসি। মনে হয় যেন এই জগতে কারোর কাছ থেকেই আর কিছু চাইবার নেই তার। হ্যাঁ, আপনি ঠিকই বুঝবেন, আপনিই আমার কত বন্ধু। কিসে বুঝবো? হঠাৎ সোমনাথ যেন জাদুকরের ভঙ্গিতেই নিজের বুক পকেট থেকে সেই ব্যাগটা বার করল। আনন্দ উল্লাসে অধীর হয়ে হাত বাড়ালো চন্দ্রা। আপনি ওটা এনেছেন? ফিরিয়ে এনেছেন তাহলে? বাবা, বাঁচলাম আমি। হ্যাঁ, এবার মেনে নিচ্ছি, আপনি সত্যিই আমার বন্ধু। ইতিমধ্যে ট্রেতে করে চা আর বিস্কুট নিয়ে ঢুকলেন মিসেস কাপুর। সোমনাথ তাবিজটি পকেটে পুরে রাখল। চন্দ্রাকে দেখেই কনকনে মুখে বললেন, এ কি, তুমি এখানে বেরিয়ে এসেছো কেন চন্দ্রা? আন্টি, এই দেখুন, এই যে আমার ব্যাগটা আমি ফিরে পেয়েছি। শর্মা এঁকে দিয়ে আমার কাছে ব্যাগটা পাঠিয়ে দিয়েছেন। ও, আপনি আগেই বলতে পারতেন যে আপনি শর্মার কাছ থেকে এসেছেন, তাহলে আর। আপনারা আর বলবার সময় দিলেন কই? যাই হোক, আমি বলছিলাম আজ সন্ধ্যায় আপনারা কি করছেন? কেন, আজ সন্ধ্যায় তো আমাদের শর্মার সঙ্গে যাওয়ার কথা। আপনি যাচ্ছেন না? না, শর্মা বলেছিলেন তাবিজটা না পাওয়া গেলে আজ সন্ধ্যায় আবার নতুন করে তাবিজ করতে হবে, তারপর। হ্যাঁ হ্যাঁ, আজ সন্ধ্যার ব্যাপারটা ঠিকই আছে মিসেস কাপুর, আপনারা ওখানেই যাবেন। আমারই বলতে ভুল হয়ে গেল। আমি আসলে বলতে চাইছিলাম আজ দুপুরে আপনারা কোথায় যাবেন। যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকে তাহলে আমার সঙ্গে বেরোতে পারেন। আমি না হয় বেরোতে পারি, অ্যাকচুয়ালি আমার তো আর কোথাও যাওয়ার বাধা নেই, কিন্তু চন্দ্রা কিভাবে যাবে? চন্দ্রার পক্ষে তো আজ কোথাও যাওয়া সম্ভব না। এ কথা আপনি আমাদের লোক হয়ে কী করে বলছেন? কিন্তু আপনি বলছিলেন না বাইরে যাবেন? চলুন, এবার আপনার সঙ্গে আমি বেরোতে পারি। আমার কিছু জিনিসপত্র সওদা করতে হবে, আজকের রাতের উপকরণ সব, বুঝলেন তো? বাজার খুললেও মেলে না। নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন কোথায় যাবেন। আপনি একটু বসুন, আমি তৈরি হয়ে নিই। মিসেস কাপুর অন্য ঘরে চলে যেতেই সোমনাথ অসহায়ভাবে চন্দ্রার দিকে তাকালো। তাকাতেই মনে হলো চন্দ্রার দুই চোখ দুটি সজল একটি আকুতিতে টলটল করছে। চোখের মধ্যে যেন কিসের একটা প্রশ্ন এবং কিসের একটা গভীর প্রার্থনা। সোমনাথ হঠাৎ চাপা গলায় বলল, আপনাকে আমি কিছু বলতে চাই। কি বলবেন বলুন? ফুলগুলো আপনার কেমন লাগলো? আমার সবচেয়ে ভালো লাগে গ্ল্যাডিওলি, কিন্তু আপনি কি করে জানলেন? জানেন না, আমি হাত গুনতে জানি। দেখুন তো আমার হাতটা, আপনি সত্যিই কেমন হাত গুনতে পারেন, আমি তার প্রমাণ পেতে চাই। সোমনাথ তার হাতটা দেখতে যাবে এমন সময় করিডোরে মিসেস কাপুরের শাড়ির খসখস শব্দ শোনা গেল। সোমনাথ তাড়াতাড়ি চন্দ্রার হাতটা সরিয়ে দিয়ে বলল, আমাকে বন্ধু বলে বিশ্বাস করেন তো? চন্দ্রা মাথা নেড়ে জানালো, হ্যাঁ। তাহলে বলি আপনাকে, মিসেস কাপুরকে বাজারে পৌঁছে দিয়ে আমি এক্ষুনি আবার ফিরে আসছি। আসলে আপনার তাবিজটা অশুদ্ধ হয়ে গেছে, ওটা আমি এখন আনিনি, কেবল ব্যাগটাই এনেছি। ইতিমধ্যে ঘরে ঢুকে পড়লেন মিসেস কাপুর। হেসে বললেন, চলুন মিস্টার। কি বলবো, আপনার নাম তো আমি ঠিক জানি না। সোমনাথ চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে। আচ্ছা চন্দ্রা দেবী, তাহলে যাই। মিসেস কাপুরকে বড় বাজারে নামিয়ে দিয়ে সোমনাথ যখন আবার এন্টালির ফ্ল্যাটে ফিরে এলো, তখন চন্দ্রা তার ফ্ল্যাটে একা। সে ইতিমধ্যে স্নান সেরেছে। ভিজে চুলগুলো ঘন কালো, চকচক করছে। মাথার চুলে স্তূপে একটি জবার মালা চড়ানো, পরনে একটি খড়খড়ে খয়েরি ধাঁচের কাপড়ের ম্যাক্সি। সেটা দেখেই সোমনাথের কাটা শিরশির করে উঠল, কারণ সে বুঝতে পারল যেটা রক্তে ভেজানো। ঘরে এক কোণে একটি ফ্লাওয়ার ভাসে সযত্নে গ্ল্যাডিওলিগুলো সাজিয়ে রেখেছে। সব মিলিয়ে চন্দ্রাকে দেখে মনে হয় সে যেন নিজেই একটা উৎসর্গের জন্য প্রস্তুত হচ্ছে। সোমনাথের মনের মধ্যে ঝলক যে উঠল শোভনের স্মৃতি। না জানি শোভনকে নিয়ে কি করছে সরমা।
তাকেও কি কোনো পৈশাচিক উৎসর্গের মধ্যে দিয়ে নিয়ে যাবে ওরা? কে জানে। একসময় সোমনাথ সবাই কেমন একটা কৌতূহলে এবং কিছু একটা খেলার ছলে তেমনভাবেই বইটই ওল্টাতো। আজ সেই ফাঁকি দেওয়া বিদ্যে কিছুটা যে কাজে লেগে যাচ্ছে তাতে সে মহা খুশি। চন্দ্রা সোমনাথের মুখোমুখি বসে সাগ্রহে তার হাতটা বাড়িয়ে দিল। সোমনাথ বলল, হঠাৎ এ কথা বলছেন কেন? আপনি দেখুন না, আমি সাধে শর্মার কাছে আসিনি। আপনি দেখুন না আমার লাইফ লাইনটা। সোমনাথ চন্দ্রার হাতটি দেখতে দেখতে সত্যি আর বিস্ময়ে চাপতে পারল না। মাত্র একটুখানি গিয়েই হঠাৎ ওর সমস্ত জীবনরেখাই যেন ফুরিয়ে গিয়েছে। তারপর অনেকটা শূন্যতা। তারপর আবার জীবনরেখাটা ফিরে এসেছে, চলে গেছে বহুদূর পর্যন্ত। কিন্তু অদ্ভুত এই ছেদটা কেন? এ তো অবধারিত মৃত্যু চিহ্ন। এতখানি ফাঁক তো থাকার কথা না। চন্দ্রা বলল সে অনেক ব্রত পালন করছে। সোমনাথ বলল, না, সে কথা বলছি না। বলছি যে এত দুরূহ সব ব্রত পালন টালন আপনাকে করতে হবে। আপনার তাতে কষ্ট হবে বলুন, আমি সেই কথাটাই বলছিলাম। কষ্ট? কষ্ট কি বলছেন? অনন্ত জীবনের জন্য, অনন্ত কালের জন্য ভগবানের জগৎ থেকে শয়তানের জগতে চলে যাচ্ছি। এজন্যে মনস্থির করতে আমার কম সময় লাগেনি। 3 মাস ধরে ক্রমাগত ভেবেছি আর ভেবেছি। আমি ভেবেছি, শোভনবাবু ভেবেছেন, আরও যাদের শর্মা আশ্রয় দেবেন তারাও ভেবেছেন। সত্যিই তো, ভাববারই তো কথা। আমিও ভাবছি, আমিও যে শেষ পর্যন্ত কি করব। শর্মার কাছে গিয়ে আশ্রয় নিন। আর কি করবেন? আর কি বা করার আছে? আচ্ছা, শোভনেরও তো ওই একই ব্যাপার, তাই না? চলুন, আজ সারোমার ওখানে যাওয়ার আগে আমি কালীঘাটের কাছ থেকে আপনাকে টাটকা কিছু জবা এনে দিই। না না, ফুল লাগবে না। ফুল দিয়ে কী হবে? আর শর্মা কালীঘাটের ফুল তো আরোই নেবেন না। না, আপনাকে নিয়ে আমি আজ একটু বেরোবই। আমার একটা কথা আপনি দয়া করে রাখুন। কি কথা? বলুন। আমার একজন অত্যন্ত পরিচিত লোক আছে, তিনি খুব ভালো করকোষ্ঠী বিচার করেন। আপনি তাকে একবার আপনার হাতটা দেখান, তাহলে হয়তো তিনি হাতের রেখার জন্য কোনো অর্থ বলে দেবেন। আর মাত্র 2 দিন পরমায়ু আমার। এখন আর নতুন কোনো ঝুঁকি নেওয়ার সময় নেই। তাছাড়া কম লোককে তো আর হাত দেখায়নি সোমনাথবাবু। আমার পরমায়ুর অভাব থাকতে পারে, টাকার তো অভাব নেই। সোমনাথ হঠাৎ তীব্র আবেগে বশবর্তী হয়ে চন্দ্রার দুটো হাতে নিচের অঞ্জলিতে তুলে নিল। তারপর বলল, একটি অনুরোধ রাখুন আমায় দয়া করুন, আমি আপনাকে ভালোবাসি। চন্দ্রা আস্তে আস্তে নিজের হাতটা সোমনাথের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি কি বলছেন আপনি? সোমনাথ হাঁটু গেড়ে বসে চন্দ্রার কোলের ওপর ভেঙে পড়ল। চন্দ্রা আস্তে আস্তে সোমনাথের মাথাটি তুলে দিতে দিতে বলল, বেশ, চলুন। দেখুন, এখন ঘড়িতে 3টে বাজে। আমায় কিন্তু সন্ধ্যা 5টার সময় এই ফ্ল্যাটে ফিরিয়ে দিতে হবে, না হলে আমার মৃত্যু আর কিছুতেই রোধ করতে পারবেন না আপনি। মনে রাখবেন, আমার জীবন নিয়ে কিন্তু আপনি ছিনিমিনি খেলছেন। চলুন, এই পোশাকেই চলুন, আমার বন্ধু কিছু মনে করবে না। তার কাছেই তো আপনার তাবিজটা আছে। বেশ, আমি তাহলে পাশের ঘর থেকে আমার হাত ব্যাগটা নিয়ে আসি। মনে রাখবেন, ডায়মন্ড হারবারের কাছে হীরাপুর গ্রামের শৈবাল কুটিরে আমাকে সন্ধ্যের 7টার মধ্যে পৌঁছতে হবেই। চন্দ্রা পাশের ঘরে চলে গেলে সোমনাথ ফোন করলো অনিসদাকে। চাপা গলায় বলল, আজ সন্ধে 7টায় হীরাপুর গ্রামের শৈবাল কুঠিরে সারোমা যাচ্ছে, কিন্তু তার আগে আপনার কাছে ওই চন্দ্রা নামের মেয়েটিকে নিয়ে যেতে চাই। আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। শোনো, যেমন করে পারো মেয়েটিকে নিয়ে এসো আমার কাছে, কিছুতেই ছেড়ো না। শোভনকে কিন্তু বাঁচানো চাই। চন্দ্রার পায়ের শব্দ পেয়ে সোমনাথ তাড়াতাড়ি ফোনটা রেখে দিল। কাকে ফোন করছিলেন? দেখছিলাম আমার সেই বন্ধুটি বাড়িতে আছে কিনা, কারণ হাতে তো আমাদের সময় নষ্ট করার মতো একদমই সময় নেই। অনিস তার বাইরের ঘরটিতে বসে চন্দ্রা মুগ্ধ হয়ে পুরোনো আমলের জিনিসপত্রগুলো দেখছিল। সোমনাথ তার দৃষ্টি অনুসরণ করে বড় বড় ড্রাগন এনগ্রেভ করা চায়না ভাস, পুরনো সোনালি ফ্রেমে দেওয়া তেলে রঙা ছবি, বড় বড় আয়না এবং ঝাড় লণ্ঠন এইসবই দেখছিল। স্বপ্নাশ্রিতের মতো চন্দ্রা বলল, জানেন, এই বাড়িটা দেখে না আমার নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ছে। আমি যেন ছোটবেলায়
ঠিক এমনি ধরনের কোনো বাড়িতে ছিলাম, কিন্তু সে বাড়ি এখানে নয়, অনেক দূর। সেখানে বন আছে, পাহাড় আছে, বালিয়াড়ি আছে। আমার যতদূর মনে পড়ে, আমার মায়ের খুব অসুখ ছিল। তিনি সবসময় বিছানায় পড়ে থাকতেন, আর আমি আমার আয়ার হাত ধরে ধরে একটা বিরাট বাড়িতে একা একা ঘুরে বেড়াতাম। আমাদের মস্ত বড় একটা বাগান ছিল। বাগান না বলে মাইলের পর মাইল জোড়া বিরাট জায়গায় অজস্র গাছপালার একটা ছোটখাটো জঙ্গল বলা যায়। আমাদের ওই বিরাট বাড়িতে আমার মায়ের ওই একলা শুয়ে থাকা, আর অন্য মহল থেকে সামান্য দু একজন আত্মীয় স্বজনের মাকে দেখে যাওয়া, এইসব দেখতে দেখতে না আমার মাথাটা খুব ঝিমঝিম করত। আয়ার হাত ধরে বনের মধ্য দিয়ে বেড়াতে বেড়াতে আমি যেন দেখতে পেতাম একটা অদ্ভুত চেহারা লোক আমাকে বন জঙ্গলের ভিতর দিয়ে উঁকি মেরে দেখছে। চোখাচোখি হতেই হঠাৎ যেন অদৃশ্য হয়ে যেত। আয়া আমাকে খুব ভালোবাসত, কিন্তু সে অত নির্জন বাড়িতে কিছুতেই থাকতে পারতো না, ছটফট করত। বলতো, আমি এবার ঠিক চলে যাব, তোর বাবা গেছে, তোর মামারা গেছে, কেউ থাকতে পারেনি, এ বাড়িতে যে থাকবে সেই মরবে। তোর মা অমন ফুলের মতো মানুষটা, দেখিস বেশি দিন আর বাঁচবে না, ঠিক চলে যাবে। সেই সময় একদিন আমাদের ম্যানেজার বাবু একজন জ্যোতিষী নিয়ে এসেছিলেন। যতদূর মনে পড়ে, সে মায়ের হাত দেখে আর আমার হাত দেখে বলেছিল আমাদের নাকি অনেক পরমায়ু। কিন্তু জানেন, মাকে শেখানো কথা বলা হয়েছিল, কিচ্ছু সত্যি না। লোকটা চলে যাওয়ার পর আয়া আমাকে বলেছিল। তারপর কি হলো জানেন? সেই অদ্ভুত চেহারার লোকটা, যাকে আমি মাঝে মাঝে লতাপাতার আড়ালে দেখতে পেতাম, সবার নজর এড়িয়ে আমাদের বাড়ির ওপর একদম মায়ের ঘরের কাছে চলে এলো। আমি কি একটা কাজে মায়ের ঘরে গিয়ে পড়েছিলাম। তখনই দেখলাম কার্পেটের ওপর হাঁটু গেড়ে বসে নির্নিমেষ চোখে মাকে দেখছে। মা তার কাছে নিজের হাতটি মেলে ধরেছেন। আপনি বিশ্বাস করুন সোমনাথ বাবু, লোকটি দেখতে ঠিক শর্মার মতো। শর্মার এখন যা বয়স, ঠিক সেই বয়স, তবে পোশাকটা অন্যরকম, একটা আলখাল্লার মতো জিনিস পরা, থুতনি থেকে ঝুলছে কতগুলো আলগা সাদা দাড়ি। লোকটা মাকে বলেছিল, তুমি মরে যাবে, ঠিক মরে যাবে, তাই বলছি তোমার আত্মাটা দিয়ে যাও, তাহলে আমি তোমাকে অনেক বছর পরমায়ু দেব। আমাকে লোকটা প্রথমে দেখতে পায়নি, পিছনে ফিরেছিল। মা যেই বললেন, তুমি এখানে কেন, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। মায়ের কথা শুনে শর্মার মতো দেখতে ওই লোকটা ফিরে তাকালো। উফ, সে যে কি অদ্ভুত চোখ লোকটার! আমার ভেতরটা যেন সম্পূর্ণ টান দিচ্ছিল। লোকটা আমাকে ডাকতে লাগলো, বলল, এসো এসো খুকি, এইদিকে এসো, এই যে দেখো, এই যে দেখো সুরমা, তোমার মেয়ের পরমায়ু দেখো, তোমার ভগবানের রাজত্বের বিচারে মাত্র 21 বছর। বেশ অনন্ত ওর মুখ চেয়ে ওর আত্মাটা আমাকে দিয়ে যাও। তুমি কি চাও তোমার মেয়ে অকালে এইভাবে মারা যাক? জানেন, আমার মা কেঁদে উঠেছিলেন, বলেছিলেন, তুমি যাও যাও শনিগ্রহ যাও, হ্যাঁ, আর আমার মেয়ের শয়তানের জীবন পাওয়ার চেয়ে অনেক মরে যাওয়া ভালো, অনেক ভালো। জানেন, সেদিন রাতে আমার মা মারা যান। তারপর আমার কাকারা আমাকে নিয়ে গেলেন লখনৌতে। সেখানে আমার জীবনের 18টা বছর কাটে। আবার ফিরে এলাম আমার বিষয় আশয় বুঝে নেওয়ার জন্য। তারপরই শর্মা নিজে এসে আমার সঙ্গে যোগাযোগ করলেন। দেখুন, আমি কিন্তু রাজি হয়েছি, বাঁচার লোভ আমার প্রচণ্ড। এই লোভটা আমি ছাড়তে পারবো না সোমনাথ বাবু, কিছুতেই ছাড়তে পারবো না। সোমনাথ অবাক হয়ে চন্দ্রার মুখের দিকে তাকিয়ে চন্দ্রার জীবন কাহিনীগুলো শুনছিল। হঠাৎ টেলিফোন বেজে উঠল। সোমনাথ তাড়াতাড়ি উঠে গিয়ে ফোনটা ধরল। ফোনের ওপাশে অনিশদা কথা বলছিলেন, তার কণ্ঠস্বরে চাপা উত্তেজনা।
অনিসদা বললেন, সোমনাথ, এইমাত্র শিশির একটা পুরনো পুঁথি খুঁজে পেয়েছে। মানুষের রক্ত দিয়ে লেখা পুঁথিটা। পুঁথিটায় অদ্ভুত সব ব্যাপার দেখতে পাচ্ছি। পুঁথিটা শোভনদের পুরোহিত বংশের কোনো পূর্বপুরুষের, কিন্তু এর ভেতরে শর্মা বলে একজন টিকাকারের নামও পাচ্ছি। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে সেই টিকাকার শর্মা আর এই শর্মার মধ্যে একটা যোগ সাদৃশ্য রয়েছে। এতে লেখা আছে কি করে মানুষের আত্মা শয়তানকে উৎসর্গ করতে হয়। খুব জটিল সব প্রক্রিয়া। আমরা তার প্রতিষেধক কিভাবে নেওয়া যায় সেটাও লক্ষ্য করেছি। সেই জন্য কিছুটা দেরি হবে। তুমি কোনো ক্রমে মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে আটকে রাখো। সোমনাথ ফোনটা নামিয়ে রেখে ফিরে এলো। চন্দ্রা ততক্ষণে অস্থির হয়ে উঠেছে। কই, কি হলো? আপনার বন্ধু আসছেন না? আমি তো আর অপেক্ষা করতে পারছি না সোমনাথবাবু। কেন? কিচ্ছু দেরি হয়নি। এই তো দেখুন না, ঘড়িতে মাত্র মাত্র 4:30। আপনি কিন্তু ঠিক 5টার মধ্যে আমাকে মিসেস কাপুরের ফ্ল্যাটে ফিরিয়ে দিয়ে আসবেন। পারবেন তো? আপনি কখনো পারবেন না সোমনাথবাবু, তা হয় না। আপনি ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এবার চলে যাই। আমি না হয় একটা ট্যাক্সি ডেকে নিই, আপনি কেবল আমার তাবিজটা ফিরিয়ে দিন। না না, আপনি একটু অপেক্ষা করুন। আচ্ছা, এখন তো 4:30, আর আধ ঘন্টা সময় আমাকে দয়া করে দিন। আমি কথা দিচ্ছি, আপনাকে আমি রকেট স্পিডে এন্টালিতে নিয়ে পৌঁছে দেব। ঠিকই পৌঁছে দেব। চলুন, আপনাকে একটু বাগান নিয়ে যাই। অশনীনাথের বাগানটা দেখবার মতো। আর বাগানের শেষে গঙ্গার ঘাট, ওদের নিজস্ব ঘাট। ঘাটে ছোট ছোট বোট থাকে। বোটে একটু ঘুরিয়েও আনা যাবে আপনাকে, বেশি দেরি লাগবে না। ভয় পাবেন না। যদিও আপনার পরমায়ু সম্বন্ধে আপনার যে ধারণা তা আমি বিশ্বাস করি না, তবুও আপনার দায়িত্ব এখন সম্পূর্ণ আমার হাতে। ঠিক আছে, চলুন। সোমনাথ আর চন্দ্রা বাগানে নেমে আসতেই সোমনাথ শ্রীমন্তর সঙ্গে কথা বলা ছুতো করে একটু পিছিয়ে গিয়ে নিজের হাতঘড়িটা আধ ঘন্টা পিছিয়ে নিল। এই অন্যায়টা করার জন্য একটা গ্লানি তাকে স্পর্শ করেছিল, কিন্তু শোভনকে তো শর্মার কবল থেকে বাঁচাতেই হবে। তাছাড়া অনিসদা এই সরল সহজ নিষ্পাপ মেয়েটির মধ্যেও তো বিশ্বাস ফিরিয়ে আনতে পারেন। শর্মার সর্বনাশা কবল থেকে মুক্তি লাভের একমাত্র পথই হলো তাকে বোঝানো যে শর্মার পথ অনন্ত জীবনের পথ নয়, পৈশাচিক মৃত্যুর পথ। স্বাভাবিক মৃত্যুর পর যদি একটা দেহ বেঁচে থাকে, তাহলে সে দেহে বাঁচার উপকরণ অন্য দেহ নিঃসৃত জীবন, রক্ত, মেদ, মজ্জা। সোমনাথ সোজা এগিয়ে গেল বাগানের শেষ প্রান্তে রঙিন ছাতার তলায়। আনমনা হয়ে গঙ্গার দিকে তাকিয়েছিল চন্দ্রা। শ্রীমন্ত ট্রেতে করে গরম ক্রিম আর ফেনায় ভরা 2 গ্লাস এক্সপ্রেসো কফি এনে নামিয়ে দিল। চন্দ্রা একবার বিরস চোখে কফের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল গঙ্গার দিকে। শ্রীমন্ত ফিরে এসে বলল, আপনাকে ফোনে ডেকেছেন? সোমনাথ মিয়নো গলায় চন্দ্রাকে বলল, কফিটা খান, আমি এক্ষুনি আসছি। অনিসদাই ফোন করেছিলেন। তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, আজ যে জায়গায় ওদের মিট করার কথা, সেই জায়গাটা যেন কোথায় সোমনাথ? ডায়মন্ড হারবারের কাছে, হীরাপুরের শৈবাল কুটিরে। শোনো সোমনাথ, আমাকে আর শিশিরকে এক্ষুনি বেরিয়ে পড়তে হচ্ছে। কিছু জিনিসপত্র সংগ্রহ করতে হবে। ফিরতে ফিরতে সন্ধ্যে 7টার কাছাকাছি হয়ে যেতে পারে। আমরা যদি তেমন দেরি হয় দেখি, তাহলে হয়তো সুদা ডায়মন্ড হারবারেই চলে যেতে পারি। তুমি কিন্তু মেয়েটিকে যেভাবে হোক আটকে রেখো। এমনও তো হতে পারে যে শর্মা মেয়েটিকে না পেলে আজকের পৈশাচিক ক্রিয়াকর্মটা বন্ধ করেও দিতে পারে। কিন্তু একটি মেয়ে, যার মাত্র 2 দিন পরমায়ু বাকি আছে, তাকে কি আটকে রাখাটা ঠিক হবে? যার সত্যি মাত্র 2 দিন পরমায়ু, তার জন্য মনের জোর তৈরি করা ছাড়া আমি তো আর কোনো উপায় দেখি না। কিন্তু সারও মাঝে তাকে অনন্ত জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোমনাথ, তুমি খামোখা উত্তেজিত হয়ে পড়ছো, দুর্বল হয়ে পড়ছো। তোমার কি খুব ভালো লাগবে যদি ওই সুন্দর পবিত্র মেয়েটি একটি রক্ত পিপাসু কামার্ত পিশাচিনী হয়ে যায়? কিন্তু আমি যে চন্দ্রা দেবীকে কথা দিয়েছি যে 5টার মধ্যে ফিরিয়ে দেবই। যাক, তোমার সঙ্গে বাজে কথা বলারও এখন সময় নেই আমার। তুমি যা ভালো বোঝো করো। টেলিফোনটা রেখে দেওয়ার শব্দ হলো। অপরাহ্নের ছায়া ঘনিয়ে এসেছে। গঙ্গার জল রঙিন হয়ে উঠেছে। সমস্ত প্রকৃতির মধ্যে একটা কারো বিষাদ আর গভীর শান্তি। সোমনাথ দেখল দূরে রঙিন ছাতার তলায় গায়ে এলিয়ে বিষণ্ণ মুখে বসে রয়েছে চন্দ্রা। তাকিয়ে মায়ায় এবং করুণায় সোমনাথের সারা মন যেন কেঁদে উঠল। সে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো চন্দ্রার কাছে, বলল, চলুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। কটা বেজেছে?
আমি আপনার কাছে মিথ্যে কথা বলেছিলাম। ঘড়ির সময় আধ ঘন্টা পিছিয়ে রেখেছিলাম। এখন মিসেস কাপুরের কাছে এন্টেলিতে যাওয়ার সময় আর নেই। আপনাকে আমি সিধে নিয়ে যেতে চাই হীরাপুরের শৈবাল কুটিরে। কি বলছেন আপনি সোমনাথ বাবু? আপনি আমার এতখানি বিপদ জেনেও আমাকে ইচ্ছে করে মিথ্যে কথা বলেছিলেন, কিন্তু কেন? আপনি বিশ্বাস করুন, এখনো পর্যন্ত আমি আপনার জন্য যা যা করেছি সব আপনার ভালোর জন্যই করেছি। কিন্তু এখন সত্যিই যখন উপায় নেই, তখন আর কি করব বলুন? আপনাকে নিয়ে গিয়ে তুলে দিতে চাই আমার বন্ধুর হাতে। আপনার বন্ধুর হাতে? অনেক হয়েছে সোমনাথ বাবু, আপনি আমার প্রচুর উপকার করেছেন। প্লিজ আর দয়া করে আমার কোনো উপকার করতে হবে না। আমাকে আপনি সোজা শর্মার কাছে পৌঁছে দিন। তাছাড়া আপনাকে আর বিশ্বাস? আমি নিজেই চলে যেতে চাই শর্মার কাছে। আপনি যে কৌশল করে আমার তাবিজটা নিয়ে এলেন, এটাই আমার আক্ষেপ রইল। চন্দ্রা দ্রুত বেগে এগোতে লাগলো। সোমনাথ তার পেছন পেছন যেতে যেতে বলল, চন্দ্রাদেবী, আপনাকে আমি কথা দিচ্ছি, আমি ঠিক আপনাকে শৈবাল কুটিরে পৌঁছে দেব। দয়া করে এতটুকু বিশ্বাস আমার উপরে রাখুন। চন্দ্রাকে নিয়ে নিজের স্পোর্টস কারে উঠল সোমনাথ। গাড়ি উড়ে চলল রাস্তা দিয়ে, অনিসদার শিশির পাশাপাশি বসে। গাড়ি ছুটে চলেছে ডায়মন্ড হারবারের রোড ধরে। সন্ধ্যার অন্ধকারে হেডলাইটের আলোটুকুই ঈষৎ পথ দেখাচ্ছে। হীরাপুর গ্রাম রাস্তার পাশে একটি বাঁকা মোড় ঘুরে খানিক দূরে চলে গেলেই পাওয়া যাবে মনে হচ্ছিল, কিন্তু এই রাস্তায় এখন যেন গাড়ির মেলা লেগে গিয়েছে। গাড়ির মেলা মানে অন্তত 3-4টি বিশাল বিশাল বিদেশি গাড়ি ওদের পাশ দিয়ে চলে গেল। অনিসদা বললেন, বুঝতে পারলে তো, গাড়িগুলো সব চলছে হীরাপুরের দিকে। অসুনিদা, ওদের পেছন পেছন গেলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু স্পিডটা একটু কমিয়ে নিয়ে যেতে হবে, যাতে সব শেষে পৌঁছয় আমাদের গাড়িটা। কারণ সবাই নেমে ভেতরে না ঢুকে গেলে আমাদের পক্ষে নামাটা অত্যন্ত রিস্কি হয়ে দাঁড়াবে। আমাদের দেখলেই ওরা বুঝতে পারবে আমরা ওদের দলের কেউ নই, এবং সেদিনের সেই গোলমালের নায়ক আমরাই। শর্মার সেই পিশাচকে তো আমরা সেদিনই শেষ করে দিয়েছি। শর্মা আমাদের দেখলে এর বদলা নেবে। কিন্তু অসুনিদা, ওই নারকীয় পুরাণে যা পড়লাম তা কি বাস্তবে সত্যি সত্যি ঘটে? ঘটে না আবার? আমি তো ছোটবেলায় গল্প শুনেছি। আমাদের দেশের বাড়িতে এক পূর্বপুরুষের একমাত্র সন্তানের মৃত্যু হয়। ছেলেটিকে যখন শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হঠাৎ করে এক তান্ত্রিক এসে হাজির। সেদিন নাকি ছিল ভীষণ এক ঝড় বাদলের রাত। সেই তান্ত্রিক বললেন, যদি কেউ এই ঝড় আর হাওয়ার তোড় অস্বীকার করে নারকেলের গাছের মাথায় একটা ডাব পেরে আনতে পারে, তাহলে আমি ছেলের প্রাণ শরীরে আবার সঞ্চার করে দিতে পারি। এবং শোনা যায় সেই ডাব নিয়ে নিশি ডেকে ডেকে সে রাতে তিনি সারা গ্রামে ঘুরে বেরিয়েছিলেন। শেষ পর্যন্ত একটা গরিব চাষির ছেলে প্রাণ নিয়ে বাঁচিয়েছিলেন ছেলেটাকে। শিশির বড় বড় চোখ করে তাকিয়ে রইল অনিসদার মুখের দিকে। অনিসদা বললেন, ওই চন্দ্রা মেয়েটিকে যেমন আয়ু দেওয়ার লোভ দেখিয়েছে, তেমনি শোভনকেও বোধহয় আয়ু আর ক্ষমতা দেওয়ার লোভ দেখিয়েছে শর্মা। আমার সেটাই দৃঢ় ধারণা। আচ্ছা, দেখা যাক শেষ পর্যন্ত ব্যাপারটা কতদূর করায়। কিন্তু এই বিংশ শতাব্দীতে এসব ঘটনা যে সত্যিই ঘটতে পারে তা যেন বিশ্বাস হতে চায় না অসুনিদা। অন্ধকার আর কিছু বললেন না, মৃদু হাসলেন শুধু। চারিদিকে অন্ধকার গাঢ় হয়ে আসছিল। হেডলাইটের আলোয় সেই অন্ধকার যেন হলদেটে হয়ে আসছিল। অনিসদা এবার গাড়ির স্পিডটা অনেকটা স্তিমিত করে আনলেন। বললেন, এবারে আমরা একটু পিছনে সরে যাই শিশির। দেখো, ওই গাড়িগুলো ওই দূরে বনের পাশ দিয়ে বেঁকে যাচ্ছে। দেখা যাক কতগুলো গাড়ি যায়। নিশ্চয়ই ওই রাস্তাটা বেঁকে গিয়ে শৈবাল কুটিরের কাছে গিয়ে পড়েছে। আর মাত্র একটি গাড়ি বাকি ছিল। গাড়িটা বুলেটের মতো পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার পর রাস্তার পাশে হেডলাইটটা নিভিয়ে গাড়ি থামিয়ে চুপচাপ বসে রইলেন অনিসদা। শিশির বুঝতে পারল অনিসদা খানিকক্ষণ অপেক্ষা করতে চান। সেও চুপচাপ বসে রইল। জায়গাটা নিচু, স্যাঁতস্যাঁতে, জলা ধরনের। চারিদিকে কেবল লম্বা লম্বা ঘাসওয়ালা মাঠ, আর একটু দূরে একটু ঝুপসি মতো জঙ্গল। আকাশের গাঢ় অন্ধকারে তারাগুলো যেন একটু ঝিলমিল করছে, কিন্তু কুয়াশার পাতলা আবরণে ঝলমলে জ্যোতিটা স্পষ্ট নয়। এইভাবে কিছুক্ষণ স্থির থাকার পর অনিসদা গাড়িতে স্টার্ট দিলেন। গাড়িটা শব্দহীনভাবে চলতে শুরু করলো। আস্তে আস্তে বাঁক নিল। দূরে দেখা যাচ্ছে বিশাল একটি অট্টালিকা, অন্ধকার আকাশের সঙ্গে মিশে আছে। বাড়িটির সমস্ত আলোয় নেভানো। নিচের তলায় মৃদু দু একটি আলোর রেখা, বিদ্যুতের নয়, সম্ভবত লণ্ঠনের আলো।
কিন্তু সেই আলোর আভা হলদেটে নয়, কেমন যেন নীলচে ধরনের। অনিসদা গাড়িটা অনেক দূরে থামালেন, তারপর ঝুপসি একটা গাছের ছায়ায় বাঁশের ঝাড়ের আড়ালে লুকিয়ে রাখলেন। গাড়ি থেকে নেমে হেঁটে চললেন তিনি। শিশির পেছন পেছন চলল। অনিসদা বললেন, শিশির, একটা কাজ করলে আমরা হয়তো অনেকটা ঝুঁকি এড়াতে পারি। চলো আমরা মাঠের মধ্যে দিয়ে হাঁটি। এইভাবে হেঁটে আমরা শৈবাল কুটিরের পিছনের দিকে ঢুকতে পারবো। শৈবাল কুটিরের আবছা অন্ধকারটা চোখের সামনে রেখে কাঁপতে কাঁপতে শিশিরে ভেজা ঘাসের ওপর পা ফেলতে ফেলতে দুজন এগিয়ে চলল। শিশির স্পষ্ট বুঝতে পারল শীতের কাঁপুনিটা কেবল বাইরে থেকে নয়, ভেতর থেকেও তাকে কাঁপিয়ে দিচ্ছে। এত ভয় শিশির এর আগে কখনো পায়নি। ক্রমশ শৈবাল কুটির যখন কাছে ঘনিয়ে এলো তখন অনিসদা বললেন, দেখো, পেছনের পাঁচিলটা অপেক্ষাকৃত নিচু, এখান দিয়ে ডিঙিয়েও যাওয়া যেতে পারে। তা তো পারে, কিন্তু ভেতরে আবার ডালকুত্তা ছেড়ে রেখে দেয়নি তো? না শিশির, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শৈবাল কুটিরে আর যাই হোক না কেন, কোনো কুকুরের দেখা তুমি পাবে না। প্রাণী বলতে বেড়াল ছাড়া আর কিচ্ছু থাকা এখানে সম্ভব নয়। শিশিরের শরীরটা কেমন যেন কেঁপে উঠল। পাঁচিল পেরিয়ে ওপাশে লাফিয়ে পড়লেন অনিসদা। ওপাশে পাথরে একটু শব্দও হলো। শিশিরও লাফিয়ে পড়ল। অন্ধকার সরু প্যাসেজ ধরনের জায়গাটিতে মস্ত কয়েকটি জানালা। জানালায় মোটা কাঁচ লাগানো, কাচের বাইরে মোটা লোহার জাল। জালের গায়ে বহুদিনের জমে ওঠা ময়লা দিয়ে ভেতরের বিশেষ কিছুই দৃশ্যমান হয় না। তবু নড়াচড়া ছায়া শরীর দেখে মনে হচ্ছিল ভেতরে কিছু লোক গল্প গাছা ও পানাহার করছে। অনিসদা মাথা ঝুঁকিয়ে খানিকক্ষণ লক্ষ্য করতে করতে একটা ছিদ্র দেখতে পেলেন। তার মধ্যে দেখলেন ওরা সব গাড়ির সোফারের দল, খাওয়া দাওয়া আমোদ প্রমোদে মেতে রয়েছে। এসব ব্যবস্থা আগে থেকেই করে রাখা হয়েছে। এদিকে দাঁড়িয়ে থাকলে আমাদের কার্যসিদ্ধি হবে না। দুজনে মিলে ঘুরে বাড়ির অন্য একটি পাশে গিয়ে পৌঁছলো। এপাশেও একটি সরু প্যাসেজ। প্যাসেজের উপর হুমড়ি খেয়ে পড়ে রয়েছে একটি বোগেনভিয়ার লতা। লতার তলা দিয়ে মাথা নিচু করে যেতে গিয়ে দেখা গেল বেশ চমৎকার একটি গুহার মতো অন্ধকার বেষ্টনী তৈরি হয়। সোজা হয়ে উঠে দাঁড়াতেই সামনে পড়ল একটি জানালা। এই জানালাটির পাল্লা খোলা, কিন্তু ভারী লোহার জালের আবরণে ঢাকা দেওয়া। জালের ওপাশে গাঢ় বেগুনি রঙের ভেলভেটের পর্দা ফেলা রয়েছে। পর্দার ওপাশে মানুষের কণ্ঠের একটা চাপা শোরগোলের আওয়াজ। অনিসদাকে অসীম দুঃসাহসী বলতে হবে। তিনি মাটি থেকে একটি শুকনো ডাল কুড়িয়ে আস্তে আস্তে ভেলভেটের পর্দাটা কিছুটা ফাঁক করার চেষ্টা করতে লাগলেন। এক চুল ফাঁক হতে দেখা গেল ঘরের ভিতরে মৃদু উদ্ভাসিত আলো জ্বলছে। সামনাসামনি দেখতে পেলেন এক বৃদ্ধাকে। সে কি বিভৎস মুখ তার। সন্তর্পণে ছোপের তলা দিয়ে বেরিয়ে আরও একটি জানালা দেখতে পেল অনিসদা। সেই জানালা দিয়ে পাশে বিরাট নিম গাছ। জানালার পর্দা আরও বেশি ফাঁক করা যায়। ভেতরে বেশ খানিকটা অংশ দেখা যাচ্ছিল তার ভেতর দিয়ে। ঘরের মধ্যে বেশ কিছু স্ত্রী পুরুষ দাঁড়িয়ে কিংবা বসে রয়েছে। তাদের বেশিরভাগই মূল্যবান পোশাক পরিচ্ছেদ পরা এবং বেশিরভাগের চেহারাতেই বিকৃত ভোগের ছাপ। শরীর জরাগ্রস্ত এবং মুখের রেখায় অতৃপ্ত ভঙ্গি। হলের মাঝখানে পুরো কার্পেট বিছানো। কার্পেটের উপরে সোনালি ও রূপলি চড়ির কাজ করা। হলের শেষ প্রান্তে একটি উঁচু বেদি। বেদির ওপর অদ্ভুত লিপিতে কতগুলো শ্লোক লেখা রয়েছে। শ্লোকগুলির অর্থ কিন্তু বোঝা যাচ্ছিল না, লিপিটাও অচেনা, অনেকটা জড়ানো জড়ানো ব্রাহ্মীণ লিপির কাছাকাছি। কার্পেটের মাঝখানে একটি উঁচু চৌকিতে একটি নগ্ন মৃতদেহ শোয়ানো রয়েছে, আর তার ঠিক তলাতেই একটা ডাবর জাতীয় বাসন। বাসনটির ভেতরে খানিকটা তরল পদার্থ রয়েছে। অনিসদা চাপা গলায় বললেন, আর একটা খুন, পিশাচতন্ত্রের নামে আর একটা বলি। শিশিরের সমস্ত শরীরের মধ্যে দিয়ে তখন ভয় চলাফেরা করছিল। সে দেখল মৃতদেহটির কাছে শর্মা দাঁড়িয়ে রয়েছে। তার পরনে রক্তবর্ণ আলখেল্লা, হাতে একটি দীর্ঘ জঙ্ঘার হার। মন্ত্রোচ্চারণ যত প্রবল হতে লাগলো ততই শর্মার অনুচরেরা তার দুপাশে ধনুচির ধকধকে অগ্নির মতো পদার্থে একরকম দুর্গন্ধময় কুড়ো ছুড়ে দিতে লাগলো। ঘরটা ক্রমশ ভরে উঠতে লাগলো ধোঁয়ায়। ধোঁয়ার নেশায় মানুষগুলো যেন ঢুলে পড়তে লাগলো। ধোঁয়ায় যে বিলক্ষণ মাদকতা রয়েছে তা অনিসদা আর শিশিরের বুঝতে কষ্ট হলো না। তারা নাকে রুমাল চাপা দিয়ে একটু সরে দাঁড়ালেন। ছায়ান্ধকারের মধ্যে দিয়ে দেখা গেল কতকগুলো স্ত্রী পুরুষকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে। তাদের পোশাক পরিচ্ছেদ দেখে মনে হয়
তাদেরকে কোনো বিশেষ কাজে উৎসর্গের জন্যই আলাদাভাবে প্রস্তুত করা হয়েছে। অনিশদা চাপা গলায় বললেন, ওই দেখো, ওই যে ক্ষীণ চেহারার নুব্জ মানুষটা, ওই শোভন। ইস, ছি 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 ছি, কি চেহারা হয়েছে শোভনের! মনে হচ্ছে দেহে আর কোনো বল নেই। দোয়ার আদিককে আবার সরে দাঁড়াতে হলো ওদের। খানিকক্ষণ খোলা হওয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার পর আবার জানলা দিয়ে উকি মেরে দেখল সেই ডাবর থেকে হাতায় করে চরণামৃতের মতো একটা পানীয় বিতরণ হচ্ছে। জানালার কাছে যারা বসেছিল তাদের মধ্যে কেমন যেন একটা চঞ্চলতা। শার্মাও উত্তেজিত, তার সাঙ্গপাঙ্গরাও। একটা পুরনো দেওয়াল ঘড়ির দিকে ঘন ঘন তাকাচ্ছিল সবাই, যেন কারোর অপেক্ষা করছে, কিংবা কোনো বিশেষ লগ্নের জন্য অপেক্ষা। শেষ পর্যন্ত শার্মা কি যেন একটা আদেশ দিল, আর সঙ্গে সঙ্গে সবাই উঠে পড়ল, ঘর থেকে দ্রুত বেরিয়ে চলল। অনিশদা আর শিশির পায়ে পায়ে এগিয়ে বাড়িটির সামনের দিকের অংশে প্যাসেজে পৌঁছলো। এবার যে যার গাড়িতে উঠে পড়ল এবং একটি একটি করে গাড়িগুলো স্টার্ট নিতে থাকলো। অনিশদা এক হাতে শিশিরের হাতটা মুঠিয়ে ধরেছিলেন। শেষ গাড়িটাও যখন ছেড়ে চলে গেল তখন তিনি বললেন, দেখলে শিশির, এ যাত্রায় কিন্তু ওরা ড্রাইভারকে নিল না। দেখলাম। চলো, আর দেরি নয়, আমরা ওদের পিছু নিই। অসুনিতা, একটা কথা, সেই মেয়েটিকে তো দেখলাম না যার বাড়িতে আপনি সোমনাথকে পাঠালেন। সেই চন্দ্রা, তারও তো আজ আসার কথা ছিল, তাই না? ঠিক বলেছ তো। হ্যাঁ, চন্দ্রার তো আসার কথা ছিল, তার জন্যই তো ওরা অত ছটফট করছিল। ওদের পৈশাচিক কার্যকলাপগুলো বোধহয় বিশেষ কোনো গ্রহের যোগে হয়। সেই সময়টাই বোধহয় উত্তীর্ণ হয়ে যাচ্ছিল, তাই চন্দ্রাকে ছাড়াই ওরা রওনা হলো। গাড়ির সমস্ত আলো নিভিয়ে দিয়ে বহু দূর থেকে একটি গাড়ির লাল টেল সাইট লক্ষ্য করে এগিয়ে চলেছিল অনিশনাথের গাড়ি, এগিয়ে চলেছিল অনিশদার গাড়ি। অনাগত ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে রয়েছে তাই ভেবে রোমাঞ্চিত হয়ে উঠছিল শিশির। চন্দ্রা সিটের কিনারায় বসেছিল, উত্তেজনায়, ক্রোধে আর হতাশায় তার চোখ মুখ যেন গজগজ করছে। সোমনাথ মাঝে মধ্যে আর চোখে তার মুখের দিকে তাকিয়ে কি যেন দেখছিল, কিন্তু চন্দ্রার আর সেদিকে দৃষ্টি নেই। তার দৃষ্টি সামনে, রাস্তার দিকে। বারবার সে খালি প্রশ্ন করছিল যে আর কতখানি পথ যেতে হবে, আর কত দূর বাকি। সোমনাথের কিন্তু সত্যিই নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। অনিশদার ওপরও তার রাগ হচ্ছিল। একটা মেয়েকে জীবন মৃত্যু নিয়ে এভাবে ছিনিমিনি খেলাটা অনিশদার পক্ষে কিন্তু মোটেই ঠিক হয়নি। আর যদি সত্যি চন্দ্রা জীবনে কোনো দুর্ভাগ্য নেমে আসে, তাহলে সোমনাথ নিজেকেও দায়ী না করে পারবে না, কারণ চন্দ্রার সঙ্গে মিথ্যে স্তবকের খেলায় সেও যে অংশীদার। চন্দ্রা হঠাৎ রাস্তার পাশে একটি পাথর ম্যাপে আঁকা বোর্ডের দিকে তাকিয়ে বলল, একটু রাখুন তো, আমরা ঠিক আসছি কিনা একবার দেখি। সোমনাথ গাড়ি থামালো, দুজনেই নেমে গেল। চন্দ্রা নকশার ওপর আঙুল রাখতেই মনে হলো দুটো রাস্তার মধ্যবর্তী একটি অংশের দিকে কে যেন তার আঙুলটা টেনে নিয়ে যাচ্ছে। চন্দ্রা কেমন যেন স্বপ্নস্মৃতির মতোই গাড়িতে উঠে পড়ল, তারপর বলল, হ্যাঁ, রাস্তাটা এবার আমি চিনতে পেরেছি। চলুন, সোজা চলুন, যত তাড়াতাড়ি পারবেন চলুন। সোমনাথ গাড়ির স্পিড বাড়ালো, গাড়িটা উড়ে চলতে লাগলো। চন্দ্রা উদগ্র চোখে গাড়ির সিটের কিনারায় খাড়া হয়ে বসে। সোমনাথ সোজা যাচ্ছিল, হঠাৎ চন্দ্রা বলল, এবার বাঁ হাতে ধরুন। হ্যাঁ, বাঁ হাতে। সে কি, আপনি শৈবাল কুটিরে যাবেন না? আপনাকে যা বলছি, বাঁ হাতি রাস্তাটা ধরুন না। সোমনাথ বাহাতি রাস্তাটা নিল। খানিকটা যাওয়ার পর তার মনের মধ্যে অদ্ভুত একটা নিষেধের বোধ যেন কাজ করতে লাগলো। সোমনাথের মনে হলো সে একটা ভুল পথে, একটা বিপদের দিকে ক্রমশ চলে যাচ্ছে। এভাবে যাওয়া উচিত নয় তার। খানিকক্ষণ বাদে আস্তে করে আর একটা সোজা রাস্তা ধরে আবার বড় রাস্তার উপর উঠে এলো সে। চন্দ্রা ক্রুদ্ধ হয়ে বলল, আপনি কিছুতেই আমার কথা শুনবেন না? সেই বড় রাস্তায় নিয়ে গিয়ে তুলবেন আবার? আমার জীবনের প্রতি এতটুকু মায়া নেই আপনার? সত্যি, আমি আজকে বুঝতে পারছি, একমাত্র শর্মা ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। তিনি একমাত্র আমার শুভার্থী। খানিক দূরে যাওয়ার পর রাস্তা আরও দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটি বাঁকের কাছে এসে চন্দ্রা বলল, গাড়িটা এবার থামান। রাস্তার ছবি আঁকা বোর্ডটা আমাকে একটু দেখতে দিন তো। দেখুন না একবার নেমে ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। ঠিক রাস্তাতেই তো যাচ্ছি। না, যাচ্ছি না। সোমনাথ অগত্যা গাড়ির থেকে নামলো। সে বোর্ডের গায়ে আঁকা রাস্তার দিক নির্দেশ করতে গিয়ে ঝুঁকে পেছন ফিট শুনতে পেল যে গাড়ি স্টার্ট নিচ্ছে। বড় বড় লাফ দিয়ে ছুটে আস্তে নাস্তেই গাড়ি ঘুরে গিয়ে তীব্রবেগে ছুটে চলল ফিরতি পথে।
সোমনাথ হতভম্বের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে পাশের বাঁকা রাস্তাটা ক্রস করে সোজা অন্ধকার ঘাস জমিতে নেমে গেল। তার কেমন যেন মনে হলো সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলে চন্দ্রা যে রাস্তা দিয়ে এতক্ষণ এগিয়ে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে যাবে এবং সে রাস্তাটায় গিয়ে পড়বে সে। সোমনাথ তাই অন্ধকারের মাঠ ভেঙে আড়াআড়ি পথে দ্রুত হাঁটতে লাগলো এবং সত্যিই দেখলো লাল ধুলোর একটা কাঁচা রাস্তার উপর দিয়ে সে এসে দাঁড়িয়েছে। এইভাবে যে সময়টা গেল তাতেও অতদূর ব্যাক করে আবার ফিরে আসতে চন্দ্রার কিছুটা সময় লাগবার কথা। সোমনাথ সেই শীতের অন্ধকারে অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ দেখলো সে লাল ধুলোর রাস্তা দিয়ে নয়, আরও দূরে মাঠের মধ্যে দিয়ে ক্রমশ ঢালু দিয়ে তার স্পোর্টস কারটা অদ্ভুত গতিতে ওঠানামা করতে করতে ঝাঁকানি খেতে খেতে চলেছে এবং সেইভাবে লাফাতে লাফাতে হঠাৎ কোনো গাছ বা ঢিবি বা ব্যাটারিতে ধাক্কা খেয়ে তার চোখের সামনে গাড়িটা উল্টে গিয়ে দাউ দাউ করে জ্বলে উঠল। সোমনাথ আর অপেক্ষা না করে পাগলের মতো পরিমরি করে ছুটে চলল। স্পোর্টস কারটার জন্য তার জ্বলন নয়, তার সমস্ত অন্তরাত্মা তখন ধকধক করে চলছে চন্দ্রার অবস্থার কথা ভেবে। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি আমাদের চ্যানেলে 2 দিনের মধ্যেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নোটিফিকেশন যাতে মিস না হয় সেজন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেলও খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।